আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আখি আক্তার আজকে তোমাদের সাথে হাজির হয়েছি বন্দি পাঠশালা নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে আজকে দুর্দান্তমূলক বায়োলজি ক্লাস। আজকের ক্লাসটা কম বাট আমাদের ট্রিক্স, আমাদের কিছু বেসিক কোশ্চেন, কিছু কোশ্চেন ব্যাংক থেকে মানে ইম্পর্টেন্ট উপর বেসিস করে আমরা কিছু হচ্ছে কোশ্চেনের অ্যানালাইসিস করব। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা যে যেখান থেকে আছো দ্রুত জয়েন হয়ে যাও। আপুকে কমেন্ট করে জানাও যে হচ্ছে আপুর ভয়েস, অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। আপুকে একটু সবাই একটু কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবাই সবার ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দাও যাতে হচ্ছে সবাই ক্লাসটা হচ্ছে দেখার সুযোগ পায় এবং শেয়ার করে দাও। ওকে, তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। আপু আগামী 2 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসে ইনভলভ হয়ে যাব ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে আজকে হচ্ছে বায়োলজি ক্লাস, এবং বায়োলজি আমরা জানি যে বিএসসি নার্সিংয়ের যে হচ্ছে বিগত বছরগুলোর কোশ্চেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা যদি একবার অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখতে পাবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছু প্যাটার্ন কমন আসে, সেম টু সেম কমন না আসলেও একটু ঘুরা পেঁচে সেম কোশ্চেনই হচ্ছে রিপিট হয়। কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়, সো এই ব্যাপারটা হচ্ছে তোমরা মাথায় রাখবা। সো অলরেডি দেখছি অনেকেই জয়েন হয়ে গিয়েছো, এবং ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমরা যারা করবা তাদের জন্য অবশ্যই সারপ্রাইজ আছে, এবং সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে হচ্ছে আজকের ক্লাসটা করবা। আশা করি অনেক ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমরা কি বললাম যে হচ্ছে নার্সিং এর কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ। আজকে কিন্তু আমরা কেন কোশ্চেন ব্যাংক সলভ করব, অনেকে কোশ্চেন করো আপু আমরা কোশ্চেন ব্যাংক কেন এত সলভ করব। আসলে কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি বুঝতে পারবা যে কোশ্চেন কিভাবে আসে, একটা ভর্তি পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে, কোন জায়গা থেকে কি প্যাটার্নের কোশ্চেন হয়, সেটা জানতে হলে আমাদের অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। সো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, আজকে আমার পরিচিত অলরেডি সবাই জানো, আমি আখি আক্তার, ঢাকা নার্সিং কলেজ ঢাকা তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি, এবং 2021-22 সেশনে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার মার্কস ছিল 90। সো আমি পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে যখন পড়াবো তখন বলে দিব কি কি পদক্ষেপ তোমরা ফলো করলে কিভাবে হচ্ছে টপ করতে পারবা। ঠিক আছে, নার্সিংয়ে টপ করা যায় খুব ইজিলি। জাস্ট কিছু সিস্টেমিক্যালি ওয়ে আছে যে কৌশলগুলো অবলম্বন করলে তোমরা হচ্ছে নার্সিংয়ে টপ করতে পারবা ইনশাল্লাহ। সো চলো আমরা শুরু করি। তার আগে বলে দিই আমাদের নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আমরা সবাই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করব। ঠিক আছে, ওকে। সো আজকের প্রথম কোশ্চেন, আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমি চিনি আপু আছে। ঠিক আছে, এবার সবাই হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। আমরা গল্প করব, পড়াশোনা করব, সবকিছু একসাথে করব। সো প্রথমে আমরা পড়াশোনার দিকে ফিরে আসি। দেখো আজকে প্রথম কোশ্চেন, নিচের কোনটি ভাইরাসজনিত রোগ? আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 100%। তোমরা লিখে রাখো, সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কষ্ট করে অনেক সুন্দর করে হচ্ছে তোমাদের জন্য ক্লাসটা প্রিপেয়ার করা হয়েছে। সো ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট নোট করতে হবে, সো সবাই হচ্ছে রেডি থাকো। প্রথমে দেখো নিচের কোনটি ভাইরাসজনিত রোগ। এখন আসি যে যদি কিছু আসে বায়োলজি থেকে, সেটা আসবে হচ্ছে তোমার অণুজীব চ্যাপ্টার থেকে, মানে হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক যদি আমি দেখি তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া মানে রোগ, দেখো রোগ, এই রোগ থেকে একটা কোশ্চেন তোমার মাস্ট আসবেই ভর্তি পরীক্ষা, আমি তোমাকে বলে দিলাম। ভাইরাস ব্যাকটেরিয়া নিচের কোনটি ছত্রাকজনিত রোগ নয়, ভাইরাসজনিত রোগ নয়, অনেক আসে। বাট খেয়াল করবা একটা জিনিস প্রশ্নের ক্ষেত্রে, এটাই হচ্ছে তোমাদের কে চান্স পাবে আর কে চান্স পাবে না, এটার মধ্যে হচ্ছে তোমাদের তফাৎ, যে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ। এখানে কিন্তু বলেছে রোগ, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় ধরো আসবে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়। এই যে নয় কথাটাই, এটা অনেকে আমরা হচ্ছে কি করব না, খেয়াল করতে পারবো না, মানে হুট করে দেখা যায় কি ভাইরাসজনিত রোগ দেখেই আমরা একটা দাগাই দিলাম। সো এই ব্যাপারটা কিন্তু খুবই, এই যে আমি যে বলতেছি এই সতর্কতাগুলো হচ্ছে অবলম্বন করবা। ঠিক আছে, এর কারণে কিন্তু ছোট ছোট সিম্পল মিস্টেকের জন্য হচ্ছে চান্স মিস হয়। তো তোমাদের যাতে চান্স মিস না হয় এর জন্য আপু 100% চেষ্টা করবো কোথায় কোথায় তোমাদের ভুল হতে পারে, কারণ আমরা তো পরীক্ষা দিয়েছি, আমরা জানি
যে হচ্ছে তখন আসলে তাড়াহুড়োর কারণে নয় কথাটা দেখি না, অথবা হচ্ছে থাকে যে হচ্ছে ভাইরাসের জায়গায় ব্যাকটেরিয়া লেখা থাকবে, মানে কোশ্চেনগুলো পড়বা আর হচ্ছে অ্যান্সারগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? সো দেখো সো তোমরা যারা যারা এটার উত্তর পারো সবাই একটু কমেন্ট করে আমাকে বলো। ইসরাত জাহান, সাফা, আচ্ছা অনেকে জিকা বলতেছে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, অনেকে আবার কলেরা বলছো, সমস্যা নাই, এখন আজকে হচ্ছে তোমাদের ক্লাস, আজকে ভুল হোক শুদ্ধ হোক সব কিছুই তোমরা হচ্ছে এখানে উল্লেখ করতে পারবা, ভুল থেকেই আস্তে আস্তে হচ্ছে তোমরা শিখতে পারবা, ঠিক আছে। ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো হচ্ছে তোমাদের আজকে ভুল হোক তাতে সমস্যা নাই। আচ্ছা রেড কালার দি, ও সবুজ এটা, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা দেখো, ভাইরাস জনিত রোগ, ঠিক আছে, ভাইরাস জনিত রোগ, ব্যাকটেরিয়া জনিত রোগ, ছত্রাক জনিত রোগ, এগুলো অনেক ইম্পর্টেন্ট। নিচের কোনটি পানিবাহিত রোগ নয়, সংক্রামক রোগ নয়, এই ডিজিজগুলো বেশি করে পড়বা, ভালো করে পড়বা। সো একটা জিনিস খেয়াল করো, এখানে যে অপশনগুলো আছে, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া আর হচ্ছে জিকা, ঠিক আছে। এখন আমাকে এই চারটা উত্তর আমাকে অ্যানালাইসিস করতে হবে, যে কলেরা কি বাহিত রোগ, টাইফয়েড কোনটা, আর হচ্ছে ম্যালেরিয়া কিসের জন্য হয়, কোন বাহিত রোগ, আর জিকা হচ্ছে কিসের জন্য হয়। এই চারটা হচ্ছে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে পড়বো। আচ্ছা অনেকে কমেন্ট দেখছি, সমস্যা নেই, তোমরা এখন যারা যারা কমেন্ট করতেছো ভাবতেছো আপু দেখতেছেন, আপু দেখতেছি, সমস্যা নেই, তোমাদের কোশ্চেনগুলো লাস্টে রেখো, আমি যখন বলবো তখন হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো হচ্ছে আমি অ্যান্সার দিব, ঠিক আছে। এখন একটু দেখো, প্রথম কথা যে ভাইরাস জনিত রোগ কোনগুলো আপু, ওগুলো চিনবো কিভাবে। সো ভাইরাস জনিত রোগগুলো চেনার জন্য আমি একটা সহজ সুন্দর একটা ট্রিক্স নিয়ে এসেছি, সবাই একটু লিখে ফেলো। অলরেডি আমি লিখে এনেছি, দেখো এই যে, সবাই একটু লিখে ফেলো যে ভাইরাস জনিত রোগ চিনার একটা সহজ উপায়, সেটা কি দেখো, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। সবাই একটু হচ্ছে কমেন্ট করে লিখো যে কে কে হচ্ছে লিখতেছো, না দেখা গেলে আমাকে বলো, আমি জুম করে দিচ্ছি। সবাই বলো যে হচ্ছে, এখানে তো বলার সুযোগ নাই, কমেন্ট করে বলো, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে কি পেলো, ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বর পেলো, ঠিক আছে। এই একটা ছন্দের মধ্যে তোমার সকল, মানে মোটামুটি সকল বলতে হচ্ছে বই রিলেটেড সকল ভাইরাস জনিত রোগ তোমার দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ। সবাই কি লিখতে পেরেছো? আসসালামু আলাইকুম আপু, কোন সাবজেক্ট হচ্ছে? বায়োলজি ক্লাস হচ্ছে, দেখো ক্যাপশনে লেখা আছে, ঠিক আছে। আজকের ক্লাসে যারা হচ্ছে সেরা নোট করবা তাদের জন্য কিন্তু গিফট আছে এবং সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে ক্লাসের শেষে বলা হবে। সো সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে, এবং নোটগুলো ভালো করে করবা। আপু কিন্তু হচ্ছে কোশ্চেন করব, ঠিক আছে। সো দেখো এই ট্রিক্সটার ক্ষেত্রে দেখো, হাই, প্রথম হাই দিয়ে কি হয়, হাম। আমরা জানি যে হাম একটা ভাইরাস জনিত রোগ, আমরা অনেক সময় দেখি যে অনেকের হচ্ছে গুটি বসন্ত হয়, বসন্ত, হাম, মামস, এগুলো চিকেন পক্স, এগুলো সব কিন্তু তোমার হচ্ছে ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। তাহলে প্রথম হাই দিয়ে হচ্ছে হাম, এরপরের হাই দিয়ে হচ্ছে তোমার হারপিস, হারপিস এগুলো হচ্ছে তোমার রোগের নাম, ঠিক আছে। এইটা দিয়ে হচ্ছে হারপিস মনে রাখবা। এখানে দেশে দিয়ে ডি আছে না, ডি, দেশের ডি, এই দিয়ে দিয়ে মনে রাখবা এইডস। আমরা জানি এইডস একটা ভাইরাস জনিত রোগ, এবং সবাই আমাকে কমেন্টস করে বলো তো যে কোন ভাইরাসের জন্য হচ্ছে তোমার এইডস রোগ হয়, সবাই একটু কমেন্ট করে বলো। HIV, HIV এর ফলে এইডস রোগ হয়, ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভেরি গুড সালফি, নেহা, সবাইকে ধন্যবাদ। সুন্দর করে হচ্ছে, শুধুমাত্র হচ্ছে কমেন্টে লিখলে হবে না, খাতায় লিখে ফেলো এবং সুন্দর করে হচ্ছে গোছানো একটা নোট করা চাই। বায়োলজিতে যে সুন্দর করে নোট করবে
তার কিন্তু পরীক্ষার আগে রাতে কোনো প্যারা থাকবে না, সে কিন্তু হচ্ছে জাস্ট একবার নোটটা দেখবে আর কোশ্চেনগুলো একবার পড়বে আর ট্রিক্সগুলো যখন মাথায় থাকবে, পরীক্ষার হলে যখন দেখবা যে নিচের কোনটাই ভাইরাসজনিত রোগ নয়, তখন কি আসবে প্রশ্নের মধ্যে এইখান থেকে 3টা থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ধরো টাইফয়েড বা হচ্ছে কলেরা, মানে অন্য ডিজিজ থাকবে। তো তোমরা হচ্ছে এই নোটগুলো সবচেয়ে বেশি কাজে দিবে পরীক্ষার হলে, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এবার আসো বসন্ত। আমরা জানি বসন্ত হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। মাস দিয়ে কি হয়? মামস। আমরা দেখবা MMR এর টিকা দিয়ে থাকে ছোটবেলায়, MMR মানে মিজলেস, মামস, রুবেলা, ঠিক আছে? টিকা কিন্তু এই ডিজিজগুলোর উপরে দেওয়া হয়, BCG টিকার ক্ষেত্রে তখন এগুলো হচ্ছে তোমরা জানবা। এলো দিয়ে হচ্ছে এইডস। আচ্ছা, এখানে দেশেও আমি হচ্ছে এইডস দিছি, এলোর ক্ষেত্রে এইডস দিয়েছে, মানে যেটা তোমার মনে রাখতে সুবিধা হয়। আমি ডি দিয়ে মনে রাখতাম তাই এইডস দিছি, এখন তোমরা যদি এ দিয়ে এইডস মনে রাখতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো হচ্ছে যে কোনো একটা মনে রাখবা, যেহেতু আমি এটা ফার্স্টে দেখেছি এই জন্য ফার্স্টে দিয়েছে। আবার এ দিয়ে হচ্ছে এইডসও হয়, ঠিক আছে? ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এখন কথা হচ্ছে হেপাটাইটিস কয় ধরনের কেউ বলতে পারবা? ভাইরাল হেপাটাইটিস কয় ধরনের? জি আপু লিখছি, মুন, ভেরি গুড। এখন থেকে কি শুরু হয়েছে? জি, ক্লাসটা এখনই শুরু হয়েছে, এটাই ফার্স্ট লাইট। তোমরা যারা হচ্ছে দেরিতে জয়েন করেছো সমস্যা নাই, এখন থেকে হচ্ছে মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এখন আমাকে বলো তো হেপাটাইটিস মানেটা কি? হেপা মানে হচ্ছে তোমার লিভার, ঠিক আছে? হেপাটোসাইট, হেপাটিক এগুলো হচ্ছে তোমার লিভার। আর আইটিস সবসময় মনে রাখবা, নামের শেষে যদি হচ্ছে আইটিস কথাটা থাকে, সেটার অর্থ হচ্ছে প্রদাহ। কি? প্রদাহ। তার মানে বলো তো হেপাটাইটিস কি বললাম? হেপা মানে হচ্ছে যকৃৎ, তাহলে হেপাটাইটিস মানে কি? যকৃতের প্রদাহ, মানে হচ্ছে তোমার লিভার ইনফ্লামেশন অফ লিভার, এটাই হচ্ছে তোমার হেপাটাইটিস। এখন যেটা জানতে হবে যে হেপাটাইটিস কয় ধরনের, টাইপস অফ হেপাটাইটিস, এটা হচ্ছে 5 ধরনের, ঠিক আছে? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি, সি, ডি অ্যান্ড ই, মোট 5 ধরনের হচ্ছে হেপাটাইটিস আছে। এই 5 ধরনের মধ্যে কোথায় লিখবো? আচ্ছা, এখানেই লিখি। হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। আচ্ছা, 5টা না হয় বুঝলাম, এখন 5টাই কি ক্ষতিকর? মানে 5টাই কি হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস? 5টাই কি হচ্ছে একদম বেশি ভয়ানক? না, সেটা তো অবশ্যই না। 5টার মধ্যে একটা হচ্ছে তোমার তুষের আগুন বলা হয়। আমরা একটা গান পড়ছিলাম না, অন্তরে তো তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া, ওই তুষের আগুন বলা হয় একটা হেপাটাইটিস। এখন আমাকে বলতে হবে যে কোন হেপাটাইটিস টাইপকে বলা হয় হচ্ছে তুষের আগুন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমাকে একটু সবাই কমেন্ট করে বলো যে হচ্ছে তুষের আগুন বলা হয় কোন হেপাটাইটিসকে। সবাই কমেন্ট করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ঝুমা আক্তার। আসিয়া খাতুন, সি কে, ভেরি গুড। সি সাদিয়া, হেপাটাইটিস সি কে তুষের আগুন বলা হয়, ভেরি গুড। তোমরা তো খুব ভালো পারো। এই যে জানো যে হচ্ছে হেপাটাইটিস সি কে বলা হয় কি? তুষের আগুন। কেন? কারণ হেপাটাইটিস সি হলে তার অবস্থা খারাপ, মানে সে এক পা কবরে ধরে নিতে পারো। বুঝতে পারছো? মানে এতটা হচ্ছে তোমার ডেঞ্জারাস। আমি লিখে দিচ্ছি, আমি কিন্তু সবার নোট চেক করব। আচ্ছা, তাহলে তুষের আগুন বলা হয় কাকে? হেপাটাইটিস সি কে, ঠিক আছে? এবার আসো, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে 5 ধরনের আমাদের হেপাটাইটিস আছে, এই 5 ধরনের মধ্যে 4 ধরনই হচ্ছে তোমার কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কোন 4 ধরনের? এই যে এ, সি, ডি, ই।
এই 4 ধরনের হচ্ছে তোমার কি আরএনএ ভাইরাস। শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস। সবাই এটা লিখে রাখো যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, মানে হেপাটাইটিস এর মধ্যে হেপাটাইটিস বিটাই শুধুমাত্র ডিএনএ ভাইরাস, আর বাকিগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। টোটালটাই কিন্তু ভাইরাস, ঠিক আছে, ভাইরাল ডিজিজই এটা, বাট শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি 4টা হচ্ছে আরএনএ ভাইরাস। আর সিটা হচ্ছে তোমার তুষের আগুন বলা হয় কেন, মানে সি দিয়ে তুমি কিভাবে মনে রাখবা, সিটা হচ্ছে ক্যান্সার, যেরকম সিতে ক্যান্সার, সিতে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। কিভাবে মনে রাখবা, যে হচ্ছে ক্যান্সার হলে তো মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, ঠিক আছে, তো হেপাটাইটিস সি হলেও অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এভাবে মনে রাখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো আপু একটু হলেও। আচ্ছা, এটা একটু মুছে ফেলি, হ্যাঁ। এবার আসো, কোথায় ছিলাম, ভাইরাল হেপাটাইটিসে ছিলাম, ওকে। এবার আসো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা জিনিসটা কি, দেখো ফ্লু, আমাদের ফ্লু হয়েছে না, এখন বলতে পারো আপু ফ্লু কোনটা, এই যে প্রত্যেক ওয়েদার যখন চেঞ্জ হয়, ঠিক আছে, সিজন যখন চেঞ্জ হয়, তখন আমরা বলি না ভাইরাল ফ্লু হয়েছে, ঠান্ডা জ্বর কাশি সর্দি কাশি, এই যে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ঠিক আছে, ইনফ্লু, এই এই ফ্লু টাইপের সবগুলো হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা ভাইরাল ডিজিজ, মানে ভাইরাসজনিত রোগ। এরপর আসো এখানে ও দিয়ে ডেঙ্গু, মানে এই যে ডেঙ্গুতে আছে, ওই ডেঙ্গু জ্বর হচ্ছে তোমার একটা ভাইরাল ফিভার, ঠিক আছে। কোন ভাইরাসের আক্রমণে হয়, মানে কোন, মানে একটা তো মশকির কামড়ে, এর ফলে হচ্ছে ফ্ল্যাভি, আমি লিখে দিই তোমাদের মনে থাকবে না, ফ্ল্যাভি ভাইরাস, সবাই নোট করে রাখবা। দেখো তাহলে ডেঙ্গু, ডেঙ্গু জ্বর, ঠিক আছে, মানে ডেঙ্গু ফিভার, এটা কোন ভাইরাসের সংক্রমণে হয়, ফ্ল্যাভি ভাইরাস, এটা একটা মশকির, আমরা জানি মশার কামড়ে, যে বলি না ডেঙ্গু কামড় দিচ্ছে, ডেঙ্গু তো আর কামড় দেয় না, কামড় দেয় তো মশা, এডিস মশা, তাই না, তা আবার স্ত্রী এডিস মশা, একটা স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে মানুষ মারাও যাচ্ছে, ভাবা যায় একটা মশার কামড়ে। সো সবাই হচ্ছে সাবধান, অলরেডি সবারই হচ্ছে ডেঙ্গু, মানে একদম পুরো একদম ভাইরাল অবস্থা হয়ে গেছে, ঘরে ঘরে ডেঙ্গু, ইনফ্যাক্ট মানে কি বলবো ভয়াবহ অবস্থা, সবার ডেঙ্গু হচ্ছে, সবাই একটু সাবধানে থাকিও, ঠিক আছে। ডেঙ্গু হলেও তোমার বেড রেস্ট আর হচ্ছে ফ্লুইড জাতীয় খাবার, এর উপরে হচ্ছে ট্রিটমেন্ট নাই, ঠিক আছে, কোনো অ্যান্টিবায়োটিকে এখানে কাজ করবে না, এটা মনে রাখবা। অনেকে ডেঙ্গু জ্বর হলে হচ্ছে অ্যান্টিবায়োটিক খায়, বাট এটা কিন্তু শরীরের জন্য ক্ষতি, আশা করি বুঝতে পারছো। এরপর আসো, আচ্ছা এখানে ও দিয়ে ডেঙ্গু হয়ে গেছে, আবার ডেঙ্গু আলাদা, আচ্ছা এক সেকেন্ড, এখানে টাইপিং মিস্টেক ছিল, দেখো ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল, এই ডেঙ্গুটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে, মানে স্লাইড বানানোর সময় এটা হচ্ছে তোমার টাইপিং মিস্টেক হয়েছে, আশা করি বুঝতে পারছো। এরপর আসো জলাতঙ্ক, জ্বর দিয়ে কি জলাতঙ্ক, এখন আমাকে বলো জলাতঙ্ক মানে কি, কে বলতে পারবা, জলাতঙ্ক মানে জল যোগ আতঙ্ক, মানে হাইড্রোফোবিয়া ইংলিশে বলতে গেলে, এটা কাদের হয়, কিসের জন্য হয় একটু বলতে পারবা। আপু স্লাইডে লেখাগুলো মুছে ফেলিয়ে না, আচ্ছা ঠিক আছে মুছবো না, ঠিক আছে তোমাদের জন্য মুছবো না, বাট তোমরা একটু হচ্ছে খেয়াল করো, স্লাইডে লেখাগুলো পরে লিখিও, সমস্যা নাই। এখন যেটা বলছি যে জলাতঙ্ক, আমি বলি জলাতঙ্ক কিসের জন্য হয় বলতো, কুকুরের কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। জলাতঙ্ক রোগ হলে দেখো যেরকম কুকুরের হচ্ছে তোমার লালা সিক্রেশন হয়, ঠিক আছে, সালাইভা যে হচ্ছে সিক্রেশন হয়, দেখবা হচ্ছে ওরা পানির প্রতি ভয় ভয় কাজ করে, মানে জলাতঙ্ক মানে কি, পানিকে ভয় পায়, হাইড্রোফোবিয়া বাংলা কথায়, ঠিক আছে। এরপরে আসো পেলো, পেলো দিয়ে হচ্ছে কি পোলিও, পোলিও পোলিও আমরা ছোটবেলায় পোলিও টিকা খাইছি না সবাই, ছোট্ট একটা, এই যে পোলিও টিকাটা যে খাইছি, কেন খাইছি বলতো, ওরাল পোলিও ভাইরাস, মানে ওপিভি, এটা একটা ভ্যাকসিন, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। এই যে পোলিও ভাইরাস থেকে হচ্ছে বাঁচার জন্য আমরা হচ্ছে কি করি, ছোটবেলায় ভ্যাকসিন নিই, ঠিক আছে।
আবার এখানে দেখবা আমাদের সবার একটা চিহ্ন আছে বড় একটা, মানে ইনজেকশন যে দিছে এখনো ওটা দাগ আছে, সেটা কি বিসিজি টিকা দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি এই স্লাইডটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই কি এবার বুঝতে পারছো যে ভাইরাস জনিত রোগ যদি আসে, আই থিঙ্ক আজকে যারা ক্লাস করেছো তারা হচ্ছে কখনো ভুলবা না যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। সবাই আমার সাথে বলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। ঠিক আছে, এই ট্রিক্সটা সবাই আজকে 10 বার মুখস্থ করে লিখবা, বলবা, দেখবা আর কখনো ভুলবা না। ঠিক আছে, আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার বুঝতে পারছো যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়, মানে রোগ যদি বলে তাহলে হচ্ছে এইটা, আর যদি বলে যে হচ্ছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়, ধরো আমি দিলাম ইনফ্লুয়েঞ্জা, পলিও, জিকা, আর আরেকটা দিলাম হচ্ছে তোমার ম্যালেরিয়া, তাহলে অ্যান্সার কি হবে? ম্যালেরিয়া। এই জিকাও কিন্তু একটা ভাইরাস, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো সবাই, এটার অ্যান্সার বলো জিকা। ঠিক আছে, ওকে, এবার আসি নেক্সট স্লাইডে। এটা হলো একটা প্রশ্ন গেল, এবার আসো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপু আজান দিচ্ছে, একটু ব্রেক দেন। হ্যাঁ হ্যাঁ আজান দিচ্ছে। আচ্ছা, আজান শেষ, চলো আমরা সবাই হচ্ছে এখন আবার পড়ায় ফিরে আসি। আপু কমেন্ট দেখেন না কেন? মাহি আমি দেখছি কমেন্ট তোমার, অনেকদিন পর ক্লাসে দেখছো, আমি আমি সব কমেন্ট তোমার পড়েছি। আজকে নোটে যারা জিতেছে তাদের কথা বলেনি আপু। আচ্ছা বলা হবে, সবাই একটু ধৈর্য ধরো, এতটা দিন কষ্ট করে ধৈর্য ধরে আসছো, আরেকটু ধৈর্য ধরো, সাসপেন্স জিনিসটা ভালো, বুঝতে পারছো? আচ্ছা, সবাই অলরেডি কমেন্ট করতেছো, এখন সবার নাম ধরে ডাকতে ডাকতে হাজিরা দিতে দিতে তোমার হচ্ছে পুরো ক্লাস টাইম চলে যাবে। আমি সবার কমেন্ট দেখছি, ঠিক আছে, সবার কমেন্ট আমার চোখে আসতেছে। আপু কি লিখেছো? সাইটোপ্লাজম আগের প্রশ্নটার উত্তর আবার দেখান। আচ্ছা দেখো, এত, এই দেখো এটা হচ্ছে তোমার উত্তর, এই যে, ঠিক আছে। আসো, মাত্র শুরু হয়েছে, এখনো পুরো ক্লাসটা বাকি, সবাই হচ্ছে আমার সাথে মনোযোগ দাও, খুবই ইন্টারেস্টিং সামনে আছে। প্রথমে একটু বোরিং লাগতে পারে, অনেক পড়ার মাঝখানে আমরা একটু গল্প করব, সমস্যা নেই, তোমাদের থেকে শুনবো, ঠিক আছে। বাংলা নোটের রেজাল্ট, এই রেজাল্টের কথা বাদ দাও, চুপ করে এখন হচ্ছে আগে ক্লাস করো, ঠিক আছে। রেজাল্টের কথা লাস্টে অ্যানাউন্স করা হবে, ঠিক আছে। সবাই একটু ক্লাসে মনোযোগ দিয়ে আমরা দেখো, এই কোশ্চেনটা দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? এই যে এটা হচ্ছে তোমার বোটানির কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুবই ট্রিকি এবং খুবই ইম্পর্টেন্ট, মানে একদম পুরো কি বলবো, ভাইরাল ফ্লু যেরকম হচ্ছে সবার ঘরে ঘরে, ঠান্ডা জ্বর সর্দি কমন কোল্ড, এইসব কোশ্চেন, যেমন ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এই যে শ্বসনের ধাপগুলো,
এইগুলো তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি আবার বলতেছি, আজকে যে টপিকটা আছে আমি সেই টপিক নিয়ে আলোচনা করবো। এখন যদি পুরো শ্বসনের 4টা ধাপ আলোচনা করে তাহলে বাকি আর কোশ্চেনগুলো আগানো যাবে না। সো দেখো, গ্লাইকোলাইসিস প্রথমে আমরা কি দেখব? সবাই যারা হচ্ছে উত্তর জানো সবাই হচ্ছে অলরেডি কমেন্ট করে ফেলছো। অনেক ভালো লেগেছে আপু, আপনাকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমেন্ট পরে করো, আগে হচ্ছে ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? না বুঝলে পরে হচ্ছে বলবা। দেখো প্রথমে আমি কি করব, এই যে গ্লাইকোলাইসিস কথাটা, এটাকে ভাঙবো। দেখো তো, গ্লাইকো, এই গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে হচ্ছে তোমার গ্লুকোজ। বুঝতে পারছো? আমি কিন্তু প্রত্যেকটা, শুধু গদ বাধা পড়লে কিন্তু চান্স পাওয়া যায় না, আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু সত্য কথা। পড়বা, যেটা পড়বা যাতে সেটাই হচ্ছে আসলে পারো, ঠিক আছে? তুমি পুরা বই 1 নাম্বার পেজ থেকে 100 নাম্বার পেজ পর্যন্ত পড়লা, বাট কমন পাইলা না, বা পাইলেও হচ্ছে মনে নাই আপু, পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। যারা সেকেন্ড টাইমার আছো বা থার্ড টাইমার আছো তারা কিন্তু এইসব কোশ্চেনের উত্তর জানো, যে আপু অত পড়ে গেছি, লাভ হইলো না, প্রশ্নের উত্তর দেখে আমি মাথা ঘুরাই গেছে, এখন কোনটা দিছে মনে নাই। তো কেন মনে থাকে না? কারণ আমরা হচ্ছে কোশ্চেনের উত্তরগুলো মুখস্থ করি, বুঝে বুঝে পড়বা। যে আচ্ছা গ্লাইকোলাইসিস, ঠিক আছে, গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ। আর লাইসিস মানে কি? ভাঙা। এই দেখো, বুঝছো? চান্স পাইতে হলে একটু কিছু ট্রিকি ওয়েতে, একটু টেকনিক্যালি পড়লে চান্স পাওয়া যায়। আর ফাস্ট হইতে গেলেও তোমার ওই সেমই, জাস্ট একটু সবাই একরকম পড়তেছে, এর চেয়ে একটু অন্যরকম করে পড়বা, তাহলে তুমি টপ 10-এর মধ্যে আসতে পারবা ইনশাল্লাহ। সবাই এখানে ক্যাপাবল, ঠিক আছে? সো দেখো, গ্লাইকোলাইসিস কথাটা মানে কি? গ্লুকোজকে ভাঙা। ও, লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙন, ঠিক আছে? বা ভাঙা, আমি ভাঙাই লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। এখন দেখো, গ্লুকোজ ভাঙবে কোথায়? ভাঙবে, অ্যান্সার হবে সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজমে ভাঙবে, ভেঙে কি উৎপন্ন হবে আপু? আমরা জানি 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কোথায়? সাইটোপ্লাজমে। দেখো ছবিটা, দেখো দেখা যাচ্ছে কিনা? গ্লাইকোলাইসিস, ঠিক আছে? লাইসিস মানে কি? ভাঙা। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা গ্লুকোজের ছবি, ঠিক আছে? এই গ্লুকোজটা কি হবে? ভাঙবে, ভেঙে কি উৎপন্ন হবে? দেখো এখানে পাইরুভেট লেখা আছে, মানে পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে? এটা সবাই মনে রাখবা। আচ্ছা, গ্লুকোজের সংকেত আমরা পড়ছি না, যে C6, সবাই একটু লেখো তো, H12, আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি, C6H12O6। আমাকে বলো, 1 অণু গ্লুকোজে তোমার কার্বন সংখ্যা কিন্তু 6টা না? দেখো তো, C6 লেখা না? তাহলে দেখো, একটা পাইরুভিক অ্যাসিডের মধ্যে তোমার 3টা কার্বন থাকে, তাহলে অবভিয়াসলি তোমার আরেকটা পাইরুভিক অ্যাসিড আছে। এবার বুঝতে পারছো কেন 2 অণু? এই যে একটা 3 কার্বন বিশিষ্ট, তাহলে আরেকটাও তো 3 কার্বন বিশিষ্ট, হইলো তোমার 6 কার্বন বিশিষ্ট। তাহলে এবার তুমি বুঝতে পারছো যে একটা গ্লুকোজ অণু ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। কোন ধাপে? গ্লাইকোলাইসিস। এটা প্রথম, শ্বসনের প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। এটা একটা কোশ্চেন। আবার গ্লাইকোলাইসিস, দেখো এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমার প্রথমটা, এটা তোমার সাইটোপ্লাজমে। এরপর আস্তে 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 তোমার এই যে সাইকেলটা, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। দেখছো এখানে একটা ছবি দেওয়া আছে। আচ্ছা, ওগুলো ডিটেলস এখন আজকে না বলি। তাহলে বুঝতে পারছো যে গ্লাইকোলাইসিস কোথায় হয়? অবশ্যই সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে যে ম্যাট্রিক্স আছে সেখানে, ঠিক আছে? 1 অণু গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড। ডান। সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করে বলো তো, কারণ কোশ্চেনটা একটু হার্ড ছিল তো। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, নাহলে আবার বলবো। এত সুন্দর ট্রিক্স মাথায় আসে কিভাবে আপু? আপুর মাথায় যা আসে তোমাদের সাথে অবশ্যই সব শেয়ার করব, এবং ভর্তি পরীক্ষার একদিন রাত পর্যন্ত চেষ্টা করব যাতে সর্বোচ্চ ট্রিক্স, কেন কিভাবে চান্স পাবা, কিভাবে দাগাবা, সব বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আপু কি চিটাগাঙের? তোমাদের সাথে একটু হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম। চিটাগাং না, কাছাকাছি, চিটাগাং বিভাগ। হ্যাঁ, আমি চিটাগাং বিভাগের। হ্যাঁ আপু। আচ্ছা, ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে এসেছি। এবার সবাই একটু দেখো, আমি সবার কোশ্চেন, হ্যাঁ ক্লিয়ার আপু, ওকে ডান। সবাই একটু খেয়াল করো, কুষ্ঠ রোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? আচ্ছা, কুষ্ঠ রোগ জিনিসটা কি?
কে কি জানো আসলে কুষ্ঠরোগ জিনিসটা কি? আচ্ছা, ভেরি গুড, ব্যাকটেরিয়া জনিত। সবার কমেন্ট পড়তেছি, সমস্যা নেই আপু, সবার কমেন্ট দেখছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি একটু বলি, কুষ্ঠরোগ জিনিসটা হচ্ছে আমরা দেখি না অনেকগুলো মানুষের তোমার সাদা ছোপ ছোপ দাগ, শ্বেতি মানে শ্বেত রোগ বলি না, সাদা সাদা হয়ে আছে, ছোপ 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 ছোপ, এটা কিন্তু একটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মানে একটা ব্যাকটেরিয়ার আক্রমণে তোমার হচ্ছে এই কুষ্ঠরোগ বা ল্যাপ্রোসি। এটার আরেক নাম আছে হচ্ছে ল্যাপ্রোসি, সবাই লিখে রাখো, লেপ্রোসি, ঠিক আছে। এটার ইংলিশ টার্ম হচ্ছে লেপ্রোসি, মানে কুষ্ঠরোগের আরেক নাম হচ্ছে কি, লেপ্রোসি। তাহলে লেপ্রোসি কি জনিত রোগ? অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এখন এই যে কুষ্ঠরোগ হয় কোন ব্যাকটেরিয়ার, মানে ব্যাকটেরিয়াটার নাম আছে না, এরকম কিছু কয়েকটা 4-5টা তোমাদের নাম মুখস্থ করতে হবে। কেন বলো তো, ভর্তি পরীক্ষা তোমার আসে যে কলেরা রোগের জীবাণুর নাম কোনটি, ডাইরেক্ট এই কোশ্চেনটাই আসবে। টাইফয়েড রোগের জীবাণুর নাম কি? এখন অপশনে তোমার 4টা থাকবে, ইকোলাই, ভিব্রিও কলেরা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। এই দেখো, সো এই জন্য আমরা কিছু ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব, ক্লাসে মুখস্থ করব, যাতে হচ্ছে তোমাদের আর পরে হচ্ছে মানে প্রেশার না পড়ে, ঠিক আছে। সো দেখো, আমি যেগুলো একদম মেইন মানে না দিলে না, আমি কিন্তু 100টা দিই নাই, জাস্ট 5-6টা দিছি। এই 5-6টা পড়তে পারবা না বলো? অবশ্যই পারবা। সো একটু দেখো, মানুষের রোগ আর হচ্ছে কি কি ওই অনুজীব। প্রথমে যক্ষা ভালো হয়, তাই না? যক্ষার সাথে আমরা খুবই কমন, 2 সপ্তাহের বেশি কাশি হলে সেটা যক্ষার লক্ষণ, কত রকমের বাংলাতে অ্যাড দেখতাম, তাই না বলো? জান্নাতুল মাওয়া চিটাগংয়ের আমি আপু। হ্যাঁ, আপুকে ভয় পাই কেন? ভয় পেও না, দেখো আচ্ছা খেয়াল করো, যক্ষা, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা দেখো, যক্ষা রোগের জীবাণুর নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জন্য একটা জিনিস খেয়াল করবা, এই যে টিউবারকুলোসিস, এই জন্য তোমার হচ্ছে যক্ষার আরেক নাম টিবি। তোমার নাম শুনছো মনে হয় অনেকে, যে ওনার টিবি ধরা খাইছে। টিবি মানে কি? টিউবারকুলোসিস, ঠিক আছে। নেক্সট, কলেরা। কলেরার সাথে আমরা সবাই পরিচিত, কলেরা হসপিটাল আছে যেটা হচ্ছে মহাখালীতে অবস্থিত। আবার হচ্ছে তোমার যক্ষার জন্য কিন্তু ICDDRB, ওইটা হচ্ছে তোমার সংস্থা, ওইখানে তোমার ফ্রিতে হচ্ছে যক্ষা রোগ নির্ণয় এবং ওষুধ দেওয়া হয়, ঠিক আছে। এগুলো একটু ইনফরমেশনগুলো জানবা। আসো তোমার কলেরা, এখন বলো কলেরা কোন জীবাণু দ্বারা হয়? ভিব্রিও কলেরা, এই যে সি দিয়ে এই যে কলেরা দেওয়াই থাকে। ডিপথেরিয়া, দেখো রোগের নাম তোমার জীবাণুর নাম থেকেই আসছে সবগুলা, দেখো টিউবারকুলোসিস, টিবি, কলেরা, দেখছো ভিব্রিও কলেরা থেকে কলেরা। ডিপথেরিয়া, দেখো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, বুঝতে পারছো? এরপর আসো কুষ্ঠরোগ, মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এই যে বলছিলাম না ল্যাপ্রোসি বলা হয়, এই যে ল্যাপ্রি থেকে হচ্ছে তোমার লেপ্রোসি, ঠিক আছে। এরপর আসো টাইফয়েড, আমাদের কম বেশি সবারই হচ্ছে টাইফয়েড হয়েছে, সালমোনেলা টাইফি, এই যে টাইফয়েড টাইফি থেকে আসছে। আমাশয়, অনেকের আমাশয় হয়, কেন হয় তখন আমরা বলি তার ডিসেন্ট্রি হয়েছে কিনা, এই যে ডিসেন্ট্রি, ব্যাসিলাস ডিসেন্ট্রি। আই হোপ এখন সবাই ক্লিয়ার। আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই 1 2 3 4 5 6 এই 6টা ব্যাকটেরিয়ার নাম কখনো ভুলবা না ইনশাল্লাহ। আপু এসএস নি, আচ্ছা এইটা PDF দেওয়া হবে, তাও এসএস নিতে চাচ্ছ নিতে পারো, বাট এসএস এ কোনো কাজ হবে না, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের সুন্দর করে নোটে এগুলো মানে লিখবা, আমরা দেখব, ঠিক আছে। নিচে আসো, সবার এখানে ক্লিয়ার? আমাকে একটু জানাও যে আপু ক্লিয়ার, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখন একটু কথা বলি যে হচ্ছে তোমরা যারা হচ্ছে নার্সিং প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, যারা ফার্স্ট টাইমার আছো,
সেকেন্ড টাইমার আছো বা থার্ড টাইম আছে অনেকে, আমি জানি, যারা হচ্ছে নার্সিংয়ের জন্য খুবই ডেডিকেটেড, যে আপু আমার সরকারিতে একটা সিট হলেই হবে, তাদের জন্য বলবো যে তোমরা যে আগামী 3 থেকে 4 মাস আছে হাতে এখনও, তোমরা নিজের বেস্টটা দিয়ে হচ্ছে ট্রাই করো, মানে তোমাদের প্রিপারেশনে যাতে কোনো ত্রুটি না থাকে, ঠিক আছে, একদম লেভেল বেস্ট ট্রাই করো, তাহলেই তুমি দেখবা যে সহজেই হচ্ছে তুমি নার্সিংয়ে চান্স পাওয়া হার্ড না, বাট নার্সিংয়ে ভালো রেজাল্ট করা হার্ড, বুঝতে পারছো? সবাই দেখবা এভারেজে 60-70 পাবে, 80-90 আপ খুবই কম পায়, যারাই পায় তারা হচ্ছে চান্স পায়। আর প্রত্যেকটা নার্সিং কলেজে কিন্তু 100টা করে সিট, ঠিক আছে, সো মাথায় রাখতে হবে, যারা ছেলেরা আছো ছেলেদের কিন্তু কম্পিটিশন আরও বেশি নার্সিংয়ে, ঠিক আছে, ছেলেদের সিট মাত্র 10টা, সো বুঝতেই পারছো 85-88+ পাইলে তোমরা চান্স পাবা ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশে। সো আসো, একটু বললাম যাতে হচ্ছে তোমরা মাথায় থাকে যে আসলে এত কম্পিটিশন কিন্তু এখানে অনেক, তোমরা সরকারিতে পড়তে হলে একদম এখন থেকেই মন প্রাণ দিয়ে হচ্ছে চেষ্টা করো, ঠিক আছে। আর আমাদের তো লস প্রজেক্ট আছেই তোমাদের সাথে, ঠিক আছে, ওটা আজকে অ্যানাউন্স করে কালকে ইনশাআল্লাহ তোমাদের জন্য নতুন একটা ধামাকা আসতেছে। সো চলো শুরু করি এবার নেক্সট কোশ্চেন। কালার চেঞ্জ করি, এক কালার ভালো লাগে না। আসো নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমার দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? আমাদের এটা মেইনলি হচ্ছে তোমার কেমিস্ট্রি কোশ্চেন, বাট তাও আমি কেন নিয়ে আসছি বায়োলজির ক্ষেত্রে, যেটা বায়োলজি রিলেটেডও হয়, কারণ বিজ্ঞানের মধ্যে এটা আছে। দুধে কোন অ্যাসিড থাকে, লেবুতে কোন অ্যাসিড থাকে, তেঁতুলের কোন অ্যাসিড থাকে, বা হচ্ছে পিঁপড়ার কামড় দিলে কোন অ্যাসিড থাকে, এই যে এগুলো কিন্তু ভেরি কমন, ঠিক আছে, এবং এগুলো হচ্ছে তোমাদের জানা লাগবে। যেমন এখানে আসো, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এখন আসো, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কোথায় বলো তো? কে কে বলতে পারবা? ভেরি গুড। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। যারা যারা কমেন্ট করেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আর যারা পারোনি তারা সমস্যা নাই, ক্লাসটা করো। দেখো দুধে হচ্ছে থাকে কি? ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। লেবুতে সাইট্রিক অ্যাসিড। আর পিঁপড়ার কামড় আমরা জানি, এই যে বড় বড় লাল পিঁপড়া যেগুলো আছে না, একটু বড় বড় টাইপের, গ্রামে গেলে বেশি দেখা যায়, কামড় দিলে একদম ফুলে যায়, লাল হয়ে থাকে, কামড় দিলে ওরা হচ্ছে কি দেয়? ফর্মিক অ্যাসিড দেয়। তাহলে পিঁপড়ার কামড়, ঠিক আছে। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে। এরপর বলো তো, টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে। তাহলে বুঝতে পারছো, এরকম প্রত্যেকটা পড়বা, প্রত্যেকটা কোশ্চেন পড়লে কি হবে, আজকে এটা কিন্তু হচ্ছে 2023 সালের কোশ্চেন, ঠিক আছে। এরপর 22 সালের কোশ্চেনও সলভ করব। সো দেখো 23 সালের মধ্যে ধরো দুধে ল্যাকটিক অ্যাসিড এটা আসছে, সামনের বছর যদি আসে যে সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, লেবুতে, বা হচ্ছে তেঁতুলে কোনটি পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড, আসতেই পারে। সো এই জন্য বললাম যে তোমরা বেশি বেশি হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, সলভ করবা, কোশ্চেন প্যাটার্ন দেখবা, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে নেক্সটে কোন কোশ্চেন আসবে। আমাদের তো চান্স পাওয়া লাগবে, এর জন্য তো আমাদের কোশ্চেন কোত্থেকে আসে এবং কি রিলেটেড আসে সেটা দেখতে হবে। সো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো যে আপু কেন কোশ্চেন ব্যাংক সলভ করব, কারণ হচ্ছে তোমরা কেন কোশ্চেন ব্যাংক সলভ করবা না সেটা আগে দেখো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে তাও আমি সুন্দর করে হচ্ছে লিখে আনছি, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দুধে ল্যাকটিক অ্যাসিড। যদিও লিখা আছে তাও আমি ইচ্ছা করে আবার লিখলাম, সবাই দেখো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ভেরি গুড, তেঁতুলে। নেক্সট স্লাইডে আসি। হ্যাঁ ভেরি গুড, রানী, ফাতেমা আক্তার, ইসরাত জাহান ঈশা, তেঁতুলে টার্টারিক অ্যাসিড।
এগুলো বারবার পড়বা। তেঁতুল খাচ্ছো, কি খাচ্ছো? টার্টারিক অ্যাসিড খাচ্ছি, লেবু খাচ্ছি, আচ্ছা সাইট্রিক অ্যাসিড খাচ্ছি, এরকম করে করে পড়বা, ঠিক আছে? তাহলে দেখবে পারবা। আচ্ছা, মস্তিষ্কের আবরণীর নাম কি? এটা হচ্ছে তোমার জুলজির কোশ্চেন, অ্যান্ড এই চ্যাপ্টার থেকে তোমার আবরণীর একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে? এবার সেটা যেটারই আবরণী হোক, তোমার মস্তিষ্কের আবরণী হোক, ফুসফুসের আবরণী হোক, হৃৎপিণ্ডের আবরণী হোক, বা হচ্ছে তোমার কিডনির আবরণী, মানে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরে প্রত্যেকটার তোমার আবরণীর নামগুলো আমাদের হচ্ছে মুখস্থ করতে হবে। এবং এগুলো অনেক অনেক ইজি, আসলে মনে থাকে না কেন, মাথা থেকে শুরু করো। এই যে আমাদের ব্রেন, মস্তিষ্ক, মস্তিষ্কের চারপাশে একটা আবরণ আছে নিশ্চয়ই, এটার নাম কি? অ্যান্সার হবে মেনিনজেস। যারা যারা লিখছো আমি দেখছি মেনিনজেস অলরেডি কমেন্ট করেছো, রাদিয়া, ইসরাত, আসিয়া, তাপাসুম, রুকু, কংগ্রাচুলেশন, তোমরা অনেক অ্যাক্টিভ। যারা যারা এখনো কমেন্ট করো নাই তারা হচ্ছে দ্রুত হচ্ছে ক্লাসের সাথে সাথে আগানোর চেষ্টা করবা, ঠিক আছে? আপু চেষ্টা করতেছি যাতে তোমাদের কাছে একদম ইজিলি হচ্ছে প্রেজেন্ট করা যায়। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সানজিদা, আচ্ছা দেখো, মস্তিষ্কের আবরণীর নাম কি? এখন এখানে পেরিটোনিয়ামও আছে, প্লুরা আছে, পেরিকার্ডিয়াম আছে, মেনিনজেস আছে। এখন বাকিগুলো তো আমার পড়তে হবে, তাই না? বাকিগুলো পড়তে হবে না? পেরিটোনিয়াম কিসের, প্লুরা কিসের, পেরিকার্ডিয়াম কিসের? সবাই একটু কমেন্ট করে বলতে পারবা? সবাই একটু বলো তো যে হচ্ছে ফুসফুসের আবরণীর নাম কি? আমাদের যে ফুসফুস আছে না বুকে, দুইটা ফুসফুস, এই দুইটারই হচ্ছে চারপাশে একটা দ্বিস্তরী আবরণী আছে, সেটার নাম হচ্ছে কি? দেখো, এই যে আমি অলরেডি দেখো এখানে সুন্দর করে চারটা লিখে দিয়েছি, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ। আমাদের যে ব্রেন, ব্রেনের চারপাশের আবরণীর নাম কি? মেনিনজেস। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড মানে কি? হার্ট, হার্টের চারপাশে আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে পেরি মানে কি? পেরি মানে হচ্ছে বাইরে, ঠিক আছে? চারপাশে পেরি, ঠিক আছে? চারপাশে। আর কার্ডিয়াম, কার্ডিয়া, কার্ডিয়াক মানে হচ্ছে হার্ট। যেমন আমরা কার কাছে যাই হার্টের প্রবলেম হলে? কার্ডিওলজিস্টের কাছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট, মানে কার্ডিয়া মানে হচ্ছে তোমার হার্ট বা হৃৎপিণ্ড বুঝায়, ঠিক আছে? আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এরপর আসো ফুসফুস, আমাদের যে লাং, ইংলিশ টার্মগুলো সবাই পড়ে ফেলবা। চারপাশে যে তোমার কি থাকে? প্লুরা থাকে। প্লুরার আবার দুইটা অংশ আছে, জানা লাগবে না। পেটের গহ্বর বা হচ্ছে তোমার পাকস্থলী, পেট মানে পাকস্থলী, এই যে আমাদের যে পরিপাকতন্ত্র, এর চারপাশে একটা কিন্তু আবরণ আছে, ঠিক আছে? এটার নাম কি? এই যে পেরি, আর এই যে টোনিয়াম, ঠিক আছে? পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। সবাই একটু বলো। ভেরি গুড, অলরেডি সবাই কমেন্ট করে দিয়েছো যে হার্টের হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম হচ্ছে পেটের গহ্বর, হ্যাঁ, ফুসফুসের হচ্ছে প্লুরা। আই থিঙ্ক আর কখনো হচ্ছে এই কয়েকটা ভুল হবে না। আচ্ছা, এই কয়েকটার সাথে আমি আরও একটা দুইটা কোশ্চেন তোমাদেরকে করি, সেটা হচ্ছে আমাকে একটু বলো তো, আমাদের লিভার মানে কি? যকৃৎ, যকৃতের চারপাশে একটা আবরণ আছে, ঠিক আছে? ওই পর্দাটার নাম কি? সবাই একটু কমেন্ট করে বলো তো। আপু, অস্থির চারপাশের আবরণের নাম কি? ভালো একটা কমেন্ট করছো সবাই, আমাকে মানে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? ভালো একটা কোশ্চেন করছো। দেখো, অস্থি আমি লিখি। আচ্ছা, যারা জানো তারা একটু বলো তো, অস্থির চারপাশের আবরণীর নাম কি? পেরি ওস্টিয়াম। ক্লিয়ার? পেরি মানে চারপাশে, আর অস্থি, অস্থির ইংলিশ কি? বোন, মানে হচ্ছে হাড়, তাহলে ওস্টিয়াম চারপাশে, বুঝতে পারছো? আবার কার্টিলেজ, তরুণাস্থি, অস্থি এবং তরুণাস্থি। তরুণাস্থি কোনটা? ওই যে আমরা মুরগির লেগ পিস খাই না, তারপরে হচ্ছে হাড্ডির উপর একটু নরম কটকট লাগে না, সেটা হচ্ছে তোমার তরুণাস্থি।
তাহলে এই যে তরুণাস্থির চারপাশে একটা আবরণী আছে সেটা কি হবে? পেরিকন্ড্রিয়াম। কন্ড্রিয়া থেকে আসছে কন্ড্রিয়াম। তো আমি যেটা কোশ্চেন করেছি সবাইকে সেটা হচ্ছে যকৃৎ। দেখি তো কয়জন আমাকে রিপ্লাই করেছো। ক্যাপসুল মনে পড়ে। যকৃৎ গ্লিসন্স, রাইট মিষ্টি। রেনাল ক্যাপসুল না রে। আচ্ছা রেনাল ক্যাপসুল, ভালো কথা বলছো। রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে কিডনি, ঠিক আছে? বিভিন্ন রকমের রেনাল কথাটা পাইলেই দেখবা হচ্ছে বলবো ওটা কিডনি ডিজিজ। যেমন রেনাল ক্যাপসুল, রেনাল পিরামিড, ঠিক আছে? রেনাল মানে হচ্ছে তোমার কিডনি। আমি বলেছি তোমাকে লিভার মানে যকৃৎ। যকৃতের চারপাশের আবরণ নাম হচ্ছে গ্লিসন্স, গ্লিসন্স ক্যাপসুল, ঠিক আছে? এটা যাতে কারো কখনো না ভুল হয়, এটা একটু কঠিন দেখেই হচ্ছে জিজ্ঞেস করলাম। সবাই একটু লিখে নিতে পারো, ঠিক আছে? যকৃৎ আরো একটু বলো দেখে আর কারো কয়েকটা মনে পড়ে কিনা। হ্যাঁ, গ্লিসন্স ক্যাপসুল। তাহলে আমরা কি কি বললাম? অস্থির চারপাশের আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। তরুণাস্থির চারপাশের আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? মস্তিষ্কের চারপাশের আবরণের নাম কি? মেনিনজেস। হৃৎপিণ্ডের চারপাশের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের চারপাশের আবরণীর নাম কি? প্লুরা। পেটের গহ্বর বা পাকস্থলী বা পরিপাকতন্ত্রের বাইরের আবরণীর নাম কি? পেরিটোনিয়াম। যকৃতের চারপাশের আবরণীর নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। আমি ক্যাপসুল না লিখে ক্যাপসুল লিখছি, দেখছো? মানে এত পরিমাণ ক্যাপশন দিই এখন। ক্যাপসুল, ঠিক আছে? তারপরে কিডনি চারপাশের আবরণীর নাম কি? রেনাল ক্যাপসুল। এই যে অনেকগুলো তোমরা শিখে ফেলছো, এইগুলোই আসবে ভর্তি পরীক্ষা, এগুলোই আসে, ঘুরে ফিরে এগুলোই আসবে। দেখবা হচ্ছে তোমরা গোলায় ফেলবা, তাই গোলানোর কোনো কিছু নাই, ধরে ধরে শিখাই দিছি কোনটা মানে কি। আই থিঙ্ক আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না, ঠিক আছে? বৃক্কের কি আপু? বৃক্কের হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল। বৃক্কেরটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আশা করি আজকের পর থেকে আর তোমাদের এই রিলেটেড, আবরণী রিলেটেড কারো কোনো কনফিউশন থাকবে না। পেরি কি বলছিলাম এটা? আচ্ছা ঠিক আছে। নেক্সট, ওকে। রাইট, জি মনে থাকবে মন, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসো নেক্সট কোশ্চেন দেখো। ক্লোরোফিল বিহীন উদ্ভিদের নাম কি? আচ্ছা, ক্লোরোফিল জিনিসটা কি? আমরা বুঝলাম যে ক্লোরোফিল জিনিস, ক্লোরোফিল বিহীন উদ্ভিদের নাম ছত্রাক, ছত্রাক আমরা ধরো পড়লাম। ক্লোরোফিল জিনিসটা কি? ক্লোরোফিল হচ্ছে একটা রঞ্জক পদার্থ, ঠিক আছে? ক্লোরোফিল থাকলে সবুজ কালার হয়। তাহলে আমাকে বলো এখানে কোনটার কালার সবুজ না? দেখো তো ছত্রাক, ছত্রাক কি ব্যাঙের ছাতা দেখছো না, সাদা কালার? আমরা যেটা মাশরুম খাই, মাশরুম আর ছত্রাক এক না, বাট দেখতে কিন্তু একই রকম। একটা হচ্ছে তোমার এটা প্রাকৃতিকভাবে হয়, আর ওটা হচ্ছে সবজি, মাশরুম যে খাই, তো ওটা কিন্তু কালার নাই, লাল নীল সবুজ হলুদ কিছু নাই। তো এই জন্য হচ্ছে ছত্রাকটা হচ্ছে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ যার কারণে কি দেখায়? সবুজ। দেখো আমি কালিও লিখতেছি সবুজ। যার কারণে কি দেখায়? সবুজ বর্ণের দেখায়। তার মানে তোমার আমার মাঝে আমাদের ক্লোরোফিল নাই, ক্লোরোফিল থাকলে আমরা কি কালার হতাম? সবুজ কালার হতাম, তাই না? বুঝতে পারছো? ঘাসের সবুজ কালার আছে, বাংলাদেশের পতাকাতেও সবুজ কালার আছে, তাই না? বুঝতে হবে। আচ্ছা তাহলে আসো দেখো, তাহলে এটার অ্যান্সার কি? ছত্রাক।
ফার্ন, শৈবাল, মস, এগুলো তোমার সব সবুজ কালার, ঠিক আছে? ফার্ন, শৈবাল, শৈবাল ওই যে পুকুরের উপরে যে সবুজ সবুজ শৈবাল জমে এগুলো, মস তো হচ্ছে ছোট ছোট যে গাছগুলো, ঠিক আছে? এখন ছত্রাক রিলেটেড আমরা কিছু কোশ্চেন পড়বো। কেন পড়বো বলো তো? ছত্রাক থেকে কিন্তু কোশ্চেন আসে এবং এইবার আসার চান্সও একটু বেশি, ঠিক আছে? সো আমরা একটু শৈবাল, ছত্রাক এগুলো একটু হচ্ছে ফোকাস করব। দেখো এখানে একটা কিউট ছত্রাকের ছবি দেওয়া আছে, ঠিক আছে? যদি এটা কালার করা, ঠিক আছে? দেখো ছত্রাকের থেকে আমরা কি কি জিনিস পড়বো। এখন এখানে তো অনেক টপিক আছে, ছত্রাকে তোমার শোষণ আছে, ছত্রাকে তোমার প্রজনন আছে, অনেক কিছু আছে। এত কিছু না, ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে বারবার তোমার ভর্তি পরীক্ষা আসার মতো সামনে আসবে বা গত বছরগুলোতে আসছে, ঠিক আছে? একদম বার্নিং কোশ্চেন, সেগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি। দেখো ছত্রাকের কোষ প্রাচীর, এই যে চারপাশে একটা কোষ প্রাচীর আছে না ছত্রাকের, এই ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান বা মুখ্য উপাদান, সেটার নাম কি? কাইটিন। সবাই মুখস্থ করো, এটা একদম স্টার দিয়ে রাখো, যে কোনো সময় আসতে পারে যে ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান কোনটি? কাইটিন, ঠিক আছে? পতাকাতেও ক্লোরোফিল আছে, রাইট? শুধু আমাদের মাঝেই নেই, ধরো আমাদের মাঝে যদি ক্লোরোফিল থাকতো বা প্লাস্টিড থাকতো, ক্লোরোফিল থাকলে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্রোমোপ্লাস্ট মানে কি? বিভিন্ন রকমের কালারফুল, যেমন লাল, হলুদ, যেমন হচ্ছে তোমার গাজর, মানে এক একটা এক এক রকম। সো আর লিউকোপ্লাস্ট মানে কি? যেটা বর্ণহীন, তাই না? মনে আছে? প্লাস্টিক 3 ধরনের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সো ছত্রাকে তো হচ্ছে কোনো প্লাস্টিক নেই, ঠিক আছে? আমাদেরও কোনো প্লাস্টিক নেই, থাকলে কি সুন্দর কালার হতাম, লাল কালার হতাম না? কেউ পিঙ্ক কালার হইতা। দুষ্টামি করলাম। আচ্ছা দেখো, তাহলে কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? কাইটিন। এর নিজের নাম ভুলবা, তাও এটা ভুলবা না। এইটা আর এর পরেরটা। এরপর আসো কোষ ঝিল্লি। এই যে কোষ প্রাচীরের নিচে একটা কোষ ঝিল্লি আছে, ঠিক আছে? এই কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? আর্গোস্টেরল। আর বাংলা তো লিখে দিই, আর্গোস্টেরল, ঠিক আছে? আর্গোস্টেরল, আর্গোস্টেরল, এটা বারবার মুখস্থ করো। এখন সবচেয়ে প্যাচ লাগায় কিভাবে পোলাপান, দেখো যদি আমি বলি যে কোষ প্রাচীরের মূল উপাদান কি, অপশনে তোমার সবার প্রথমেই দেওয়া থাকবে আর্গোস্টেরল। সবাই সুন্দর মতো আর্গোস্টেরল দিয়ে, আমি তো চান্স আপু 100-তে 100 পাবো শিওর, সব কমন পড়ছে, মানে কি বলবো, মানে একদম সব দাগায় আসছি। কিন্তু দেখা গেছে আসছে হচ্ছে কোষ প্রাচীর, সে দিয়ে আসছে কোষ ঝিল্লির, বা আসছে হচ্ছে কোষ ঝিল্লির উপাদান কোনটি, সে দিয়ে আসছে কোষ প্রাচীরের। এই যে মানে কি বলবো, যে পারা জিনিস ভুল করা, এর কারণে তোমার হতে চান্স হয় না। দেখো আমি কতগুলো ট্রিক্স বলে দিচ্ছি, এগুলো ভালো করে ফলো করবা, তাহলে চান্স পাবা, ঠিক আছে? অ্যাগোস্টেরল, রাইট। ওকে, এবার আসো ছত্রাকে সঞ্চিত খাদ্য মানে কি? ছত্রাকে সঞ্চিত খাদ্য, খাবারও তো সঞ্চয় করা অবশ্যই, সেটা কি কি? একটা হচ্ছে তোমার গ্লাইকোজেন, আর একটা হচ্ছে তৈলবিন্দু। কি? গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে এমসিকিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবাই সুন্দর করে হচ্ছে নোট করবা। যতটা সুন্দর হবে ততটা হচ্ছে তোমাদের প্রায়োরিটি দেওয়া হবে, ঠিক আছে? সুন্দর করে একদম নোট করবা, আশা করি তোমরা অনেক ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে আসি। ওকে, নিচের কোনটি মনোস্যাকারাইড? সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলো দেখি, সবার কমেন্ট পড়তেছি। সবাই একটু কমেন্ট করে বলো যে নিচের কোনটি মনোস্যাকারাইড। আসলে প্রথমে আমরা কি করব, এই যে মনোস্যাকারাইড কথাটা আছে না, এটাকে ভাঙবো। মোনো স্যাকারাইড, মনোস্যাকারাইড। মোনো মানে কি? মোনো মানে হচ্ছে এক, একা, ঠিক আছে? একা। স্যাকারাইড মানে কি? স্যাকারিন থেকে আসছে, স্যাকারিন মানে হচ্ছে চিনি, ঠিক আছে? বা তোমার গ্লুকোজ, মানে চিনি, গ্লুকোজও বলা যায়, চিনিও বলা যায়, সুগারও বলা যায়, ঠিক আছে? সুগার বা চিনি, ঠিক আছে?
তাহলে মোনোস্যাকারাইড নিচের কোনটি মোনোস্যাকারাইড? এখন মোনোস্যাকারাইড কোনটি নয় সেটাকে দেখো তো, খেয়াল করে দেখবা মোনোস্যাকারাইডের মধ্যে আমি কি বললাম যে মোনোস্যাকারাইড মানে হচ্ছে একটা চিনি, মানে যেই সকল কার্বোহাইড্রেটকে ভাঙলে এক, শুধুমাত্র এক, একের বেশি কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, মানে একটাই এক কার্বোহাইড্রেট বিশিষ্ট, মানে স্যাকারাইড মোনোস্যাকারাইড মানে হচ্ছে ভাঙলে একটাই হচ্ছে তোমার চিনি পাওয়া যাবে, মানে একটাই হচ্ছে তোমার সুগার পাওয়া যাবে, একাধিক না। ঠিক আছে, এটা হচ্ছে মোনোস্যাকারাইড। আসো আমরা একটু ডিটেলসে বুঝাই, তাহলে বুঝতে পারবা। দেখো, খেয়াল করো, এই ছকটা ভালো করে খেয়াল করো। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মোনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ, ভালো করে দেখো, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মোনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ কি কি আছে? মোনোস্যাকারাইড ট্রায়োস, টেট্রোস, পেন্ট্রোস, হেক্সোস, হেপ্টোস, অক্টোস, ন্যানোস, আরটা হচ্ছে ডেকোস। এখন আমাদের এখানে কি পড়া লাগবে? আপু আমরা কি এত সবগুলো মুখস্থ করব? না, এত কিছু মুখস্থ করা লাগবে না। আমি তোমাদেরকে এই ছকটা দেখাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে তোমরা যদি বুঝতে পারো। আমি বলে দিব কোনটা পড়া লাগবে। আমাকে একটু দেখো, আমি কি বললাম, একটার বেশি হচ্ছে তোমার চিনি পাওয়া যাবে না। এই যে ট্রায়োস, এটার মধ্যে তোমার হচ্ছে একটাই চিনি, মানে এটাকে ভাঙলে দুইটা পাওয়া যাবে না। যেমন সুক্রোজ, এটা কিন্তু হচ্ছে তোমার ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, মানে তোমার স্যাকারাইডের অভাব নাই। মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। তো মোনোস্যাকারাইডের মধ্যে হচ্ছে এগুলো, ডাইস্যাকারাইড আছে, এরপরে অলিগো, ডাই মানে দুইটা, তার মানে দুইটা থাকবে, ঠিক আছে, দুইটা চিনি থাকবে। এরপরে ট্রাইস্যাকারাইড যেটা হচ্ছে অলিগোস্যাকারাইড, 3 থেকে 10 কার্বনের মধ্যে থাকবে, ঠিক আছে। এরপরে পলিস্যাকারাইড। ওকে, সো তোমরা ডিটেলসে না পড়ে জাস্ট ওভারভিউলি কিভাবে হচ্ছে বুঝতে পারবা সেটা একটু দেখো। ট্রায়োস কথাটা কি? ট্রায়ো, ট্রায়ো মানে হচ্ছে 3। দেখো তো 3 কার্বন বিশিষ্ট একটা স্যাকারিন, ঠিক আছে, একটা চিনি, সেটার নাম কি? ট্রায়োস। এখন এই মোনোস্যাকারাইডগুলো অ্যালডোস শ্রেণীরও হয়, আবার হচ্ছে কিটোসেরও হয়, ঠিক আছে। কিটোস মানে তো আমরা জানি, ঠিক আছে, অ্যালডিহাইড শ্রেণী আমরা তো জানি, ঠিক আছে, অ্যালডিহাইড। তো দেখো ট্রায়োসটা, অ্যালডোসের শ্রেণীটা কি? গ্লিসারঅ্যালডিহাইড, আর কিটোজের মধ্যে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। একটু কঠিন, বাট একটু ঠান্ডা মাথা দেখো যে আমাদের কি পড়া লাগবে। সেটা হচ্ছে মোনোস্যাকারাইড যে আছে, ট্রায়োস মানে 3 কার্বন বিশিষ্ট, টেট্রোস 4 কার্বন বিশিষ্ট, পেন্টোস 5 কার্বন বিশিষ্ট, হেক্সোস 6 কার্বন বিশিষ্ট, হেপ্টোস 7 কার্বন বিশিষ্ট, অক্টোস 8 কার্বন বিশিষ্ট। এগুলো আমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ছি, তাই না? বলো, পড়বা ইনশাল্লাহ। ডেকোস হচ্ছে 10 কার্বন বিশিষ্ট। এখন আমাকে কি জানতে হবে? আমাকে ধরো আসলো যে 6 কার্বন বিশিষ্ট মোনোস্যাকারাইড কোনটি? উত্তর কি হবে দেখো তো, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস। এটা হচ্ছে তোমার অ্যালডোস শ্রেণী, মানে এখানে হচ্ছে তোমার অ্যালডিহাইড গ্রুপ থাকে। আর কিটোজের হচ্ছে তোমার ফ্রুক্টোজ, এখানে তোমার কিটোন গ্রুপ থাকে। বুঝতে পারছো? তাহলে আমাকে যদি বলে যে হেক্সোস বা 6 কার্বন বিশিষ্ট মোনোস্যাকারাইড কোনটি, তাহলে অ্যান্সার কি হবে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস। আর যদি হচ্ছে কিটোজ বলো তাহলে ফ্রুক্টোজ। ঠিক আছে, এবার বুঝতে পারছো? আপু লেখা বোঝা যাচ্ছে না, লেখা ওয়েট, দেখো তো এবার বোঝা যাচ্ছে কিনা। এটা তো অনেক বড় একটা হচ্ছে পেজ, দেখো এটাই বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরপরে দেখো আর কি কি আসতে পারে। ধরো রাইবোজ আসলো, যে হচ্ছে নিচের কোনটি 5 কার্বন বিশিষ্ট একটি মোনোস্যাকারাইড? অ্যান্সার হবে কি? রাইবোজ। রাইবোজ থাকলো, ম্যানোজ থাকলো, গ্লুকোঅক্টোজ থাকলো, গ্লিসারঅ্যালডিহাইড। এবার বুঝতে পারছো? সো আমাদের এটা মনে রাখতে হবে যে 5 কার্বন বিশিষ্ট তোমার মোনোস্যাকারাইডগুলোর নাম, আর হচ্ছে এইগুলো যে মোনোস্যাকারাইড, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার?
এই যে রাইবোলোজ, রাইবোজ, রাইবোলোজ সবই কিন্তু হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। তফাৎটা কি? রাইবোলোজের গঠনে তোমার কিটোজ গ্রুপ আছে, মানে কিটোন গ্রুপ আছে, আর অ্যালডোজের ক্ষেত্রে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে তোমার রাইবোজে। এবার বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ও আচ্ছা, আরেকটা জিনিস ইনফরমেশন এখানে দেখো দেওয়া আছে। এই দুটো ইনফরমেশন আমি কেন দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এগুলো তোমার বেসিক জানা দরকার। যে হচ্ছে আমরা গ্লুকোজটা কিন্তু ভেরি কমন, 6 কার্বন বিশিষ্ট। আচ্ছা সবাই আমরা গ্লুকোজের সংকেত লিখি তো, C6H12O6, তাই না? তার মানে কি 6 কার্বন বিশিষ্ট একটা চিনি। ও তো চিনি, তাই না? সবই তো চিনি। তো এইটা তোমার সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আঙ্গুরের মধ্যে, মানে গ্রেপ। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গ্রেপ সুগার। বুঝতে পারছো? মানে আঙ্গুরের শর্করা, দেখো আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার। আশা করি আর ভুলবা না। আর সংকেত তো আমি বলেই দিলাম। তাহলে গ্রেপ সুগার বলা হয় কোনটিকে? সবাই একটু কমেন্ট করে বলো। গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। ঠিক আছে? তাহলে বলো তো ফ্রুট সুগার কাকে বলা হয়? ফ্রুট সুগার বলা হয় হচ্ছে ফ্রুক্টোজকে। ঠিক আছে? এই যে ফ্রুক্টোজ, এটাকে হচ্ছে ফ্রুট সুগার বলা হয়। দেখছো একটা কোশ্চেন থেকে তোমার কতগুলো কোশ্চেন পড়া হয়ে গেল। বুঝছো? এই জন্য তোমরা কোশ্চেন সলভ করবা। ওকে, ছকটা লিখবো। ছক বলতে হচ্ছে তুমি এই যে পড়ছো ট্রায়োস, পেন্টোস, মানে হেক্সোস, এই যে পড়ছো এগুলো তুমি হচ্ছে লিখতে পারো। ঠিক আছে? আর ক্লাসে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, এবার আসি আমি নেক্সট কোশ্চেন। সবাই দেখতে পাচ্ছ কিনা বলো। মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি? সবাই একটু কমেন্ট করে বলো তো ঝটপট, দেখি কে আগে বলতে পারো। লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইলডিহাইড, গ্লিসারাইড। এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তো। মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি? আমাকে আগে জানতে হবে কোলেস্টেরল কি, কত প্রকার, এগুলোই বা কি, এগুলো তো আমাকে জানতে হবে, তাই না? আর কেন উপকারী বলছে? কোলেস্টেরল কি আসলে উপকারী? আচ্ছা তোমরা নাম শুনছো না যে হচ্ছে তার হার্টে ব্লক হয়ে গেছে, রক্তে মানে হার্টে রক্তনালীতে হচ্ছে তোমার চর্বি জমছে। ঠিক আছে? কোলেস্টেরল লিপিড প্রোফাইল টেস্ট করে। ঠিক আছে? লিপিড প্রোফাইল টেস্ট করলে বোঝা যায় কত পার্সেন্ট হচ্ছে তোমার এলডিএল আছে, কত পার্সেন্ট কতটুকু হচ্ছে এইচডিএল আছে, ট্রাইগ্লিসারাইড কতটুকু আছে, এগুলো সব হচ্ছে লিপিড প্রোফাইল টেস্টে সুন্দর মতো ছকে দেখা থাকে। তো আমরা কি করব, প্রথমত এগুলো কতটুকু থাকলে নর্মাল, মানে স্বাভাবিক মাত্রাটা মুখস্থ করব। যে আপু এটা হচ্ছে 150, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 40, এই মাত্রাগুলোর বেশি হলে এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে ভালো। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের আগে জানতে হবে। সো আসো আমরা আগে জেনে নিই। দেখো সবাই হচ্ছে মনোযোগ দাও, দেখো কোলেস্টেরলের প্রকারভেদ। ঠিক আছে? একটা হচ্ছে তোমার লো ডেনসিটি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? লিপো মানে হচ্ছে তোমার লিপিড। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে পড়বা, আমি একটা কথাই বলি। আর প্রোটিন মানে তো হচ্ছে প্রোটিন, তার মানে লিপিড আর প্রোটিন মিলে হচ্ছে তোমার লিপোপ্রোটিন। এটা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে লো ডেনসিটি, লো মানে হচ্ছে কম, ডেনসিটি কম। ঠিক আছে? হাই ডেনসিটি তার মানে কি? ডেনসিটি বেশি। তো এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। এখন এলডিএলটা হচ্ছে তোমার স্বাভাবিক মাত্রা হচ্ছে 100 মিলিলিটার পার টিএল এর থেকে কম। এটা কিন্তু হচ্ছে লেস দেন, মানে 100 থেকে কম হলে স্বাভাবিক, 100-র বেশি হলে খারাপ, ক্ষতিকর। ঠিক আছে? এটা হচ্ছে তোমার এলডিএল এর ক্ষেত্রে। এবার আসো এইচডিএল এর। এইচডিএল এর স্বাভাবিক মাত্রা কত? 40। 40 থেকে কিন্তু বেশি, কম না, 40 থেকে বেশি। মানে ভালো করে শুনো, একটা লোকের ধরো এইচডিএল পাওয়া গেছে হচ্ছে
100, ঠিক আছে? এইচডিএল ধরো 100 আর এলডিএল পাওয়া গেছে 40। তাহলে এটা কি ভালো না খারাপ বলো তো, সবাই আমাকে কমেন্ট করে বলো তো। নারীদের এইচডিএল পুরুষের তুলনায় বেশি, তাই নারীদের হৃদরোগ কম হয়। রাইট, আলভি একদম হচ্ছে কারেক্ট বলেছো। ওকে, একটা জিনিস বলছিলাম যে হচ্ছে এইচডিএল বেশি থাকা ভালো। একটা লোকে যদি 100 থাকে তার মানে অবশ্যই সে ভালো আছে, কারণ এইচডিএলটা বেশি থাকা শরীরের জন্য ভালো। আর এলডিএলটা এটাই হচ্ছে তোমার আসল চর্বি, বলে না চর্বি জমছে, এই এলডিএলটাই জমে। এলডিএলটাই জমে হচ্ছে অবস্থা খারাপ করে। কখনো এইচডিএলটা বেশি থাকলে অবস্থা খারাপ হয় না, হার্টে কোনো হচ্ছে ডিজিজ হয় না, ঠিক আছে? এই যে হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, তোমার হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস মানে বুকে ব্যথা যে অনুভব হয়, এরপরে হার্ট অ্যাটাক হয় বা হার্ট ফেইল করে, এগুলো কেন হয়? মূলত কোলেস্টেরল বেশি হয়ে গেলে, ঠিক আছে? রক্তে যদি কোলেস্টেরল বেশি হয়ে যায় মানে এলডিএলটা যদি বেশি থাকে, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডডিহাইড ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে তোমার 150 থেকে কম থাকা হচ্ছে ভালো। মানে তাহলে স্বাভাবিক মাত্রা কত? লেস দ্যান 150। তাহলে আমার সাথে সবাই বলো, এলডিএল এর স্বাভাবিক মাত্রা কত? লেস দ্যান 40, 100, লেস দ্যান 100। আর এলডিএলটা বললাম, এবারে এইচডিএল, এইচডিএলটার স্বাভাবিক মাত্রা কত? গ্রেটার দ্যান 40, ঠিক আছে? আর কারো কোনো হচ্ছে প্রবলেম? 40 থাকা ভালো, রাইট? সবাই ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে বলো সবাই কি হচ্ছে বুঝতে পেরেছো কিনা, না হলে আবার বলবো, জানাও। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোলেস্টেরল তো পড়লাম, এইচডিএল, এলডিএল, এখন হচ্ছে আমরা কোথায় যাব? নেক্সট কোশ্চেন। জি, আচ্ছা সবাই একটু বলো তো, ক্লাস ভালো লাগতেছে? বুঝতে পারতেছো আদৌ? কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, না হলে ক্লিয়ার আপ? আচ্ছা, তোমরা ভালো মতো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। দেখো এখন নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে মানবদেহে মোট কশেরুকা সংখ্যা কতটি? সবাই একটু কমেন্ট করে আমাকে বলো তো, দেখি কে পারবা, একটু কমেন্ট করে বলো ঝটফট। আচ্ছা, ঠিক আছে, সবাই বলেছে 33টা। আচ্ছা সবাই কি গুনছো? তোমার পিঠে ধরে ধরে কি গুনছো আমার কশেরুকা কয়টা, একটা দুইটা একটু গণিত গুনছো যে 33টা আছে? তো সবার কি 33টা আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, ওকে, ডান। দেখো মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতটি? অ্যান্সার কি হবে বললাম? 33টি, ঠিক আছে? দেখো এখানে একটা সুন্দর, এই পাশে দাঁড়াবো। আচ্ছা দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, আমাদের যে গলার পিছন থেকে শুরু হয়েছে, এখান থেকে একটা স্পাইন আছে না, স্পাইনাল কর্ড, ঠিক আছে? এর মধ্যে প্রত্যেকটা অংশটা হচ্ছে ভার্টিব্রা। কি বলা হয়? ভার্টিব্রা। এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ভার্টিব্রা, এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা কি কশেরুকা, বাংলাতে হচ্ছে কশেরুকা, ঠিক আছে? কশেরুকা আর ইংলিশে ভার্টিব্রা। এগুলো এখন গণ 1 2 3 4 এরকম গুনতে গুনতে একদম আমাদের পুরো যে একদম ব্যাক সাইড পর্যন্ত আছে ককিস, ওই পর্যন্ত টোটাল 33টা। এখন আমি বলছি বিশ্বাস করবা না, এখানে তো ভাগ ভাগ আছে, চলো দেখি। এই যে আমাদের ঘাড়ের পিছন থেকে যে শুরু হয়েছে, এই 1 নাম্বার থেকে এই যে 7 নাম্বার, দেখো মার্ক করা আছে, এই যে পিঙ্ক কালার, পার্পেল, ঠিক আছে? পার্পেল কালার, এখানে 7টা, এই 7টাকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। সবাই ক্লিয়ার? তার মানে আমাদের মোট কশেরুকার মধ্যে প্রথম 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, মানে হচ্ছে প্রথমে 7টাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। এরপরে আসো 8 থেকে শুরু করে এ পর্যন্ত,
মানে আমাদের বুক বরাবর, বুকের পাঁজর বরাবর। এখানে 12টাকে বলা হয় থোরাসিক। থোরাসিক কেন? থোরাসিক মানে হচ্ছে বক্ষপিঞ্জর বোঝানো হয়। তাহলে বুকের এই পাশটাকে কি বলা হয়? থোরাসিক ভার্টিব্রা। এরপরে দেখো এর পরের পাঁচটা, লাম্বার ভার্টিব্রা। এই দেখো লাম্বার ডিজিয়ন, লাম্বার মানে কি? কোমর, ঠিক আছে? তাহলে কোমর বরাবর থাকলে হচ্ছে সেটা লাম্বার। এরপরে দেখবা এই যে এইখানে তোমার পাঁচটা আছে স্যাক্রাম, স্যাক্রাম বলা হয় এটাকে, এই জন্য স্যাক্রাল ভার্টিব্রা, ঠিক আছে? লাস্টে একটু লেজের মতো আমাদের একদম লাস্ট প্রান্তে তোমার চারটা আছে, ঠিক আছে? এই চারটা, এটাকে বলা কক্কিস। তার মানে এই ভার্টিব্রাগুলোকে কি বলা হবে? কক্কিজিয়াল ভার্টিব্রা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? টোটাল যে হচ্ছে আমার 33টা ভার্টিব্রা, এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে 7, 12, 5। সবাই আমার সাথে লিখো, আমার সাথে সবাই হচ্ছে লিখে ফেলেও। 7, 12, 5, 5, 4, ঠিক আছে? 7, 12, 5, 5, 4, এটা মনে রাখবা। 7, 12, 5, 5, 4। দেখো 2 থেকে 3বার বলে তোমাদের অটো মুখস্থ হয়ে যাবে। 7, 12, 5, 5, 4। 7 দিয়ে হচ্ছে 7টা সার্ভাইকাল থাকে, 12 দিয়ে হচ্ছে 12টা থোরাসিক থাকে, 5 দিয়ে হচ্ছে 5টা লাম্বার থাকে, এরপরে 5 দিয়ে হচ্ছে 5টা হচ্ছে তোমার স্যাক্রাল থাকে, 4 দিয়ে হচ্ছে 4টা কক্কিজিয়াল ভার্টিব্রা থাকে। সবাই ক্লিয়ার? আমাকে একটু বলো কমেন্ট করে। রাইট, ক্লিয়ার, ওকে, ডান। নেক্সট কোশ্চেনটা তোমরা দেখো, এইচপিভি টিকা কোন রোগ প্রতিরোধ করে? আচ্ছা, এইচপিভি মানে কি? এইচপিভি মানে কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে? এই প্যাপিলোমা ভাইরাসটা আমাদের কোথায় এফেক্ট করে জানো? প্রত্যেকটা ভাইরাসের একটা নির্দিষ্ট রিসেপ্টর সাইট আছে, মানে আমি ওইখানে কাজ করবে। এখন প্যাপিলোমা ভাইরাসটা কোথায় কাজ করে, মানে কোথায় যে হচ্ছে আমাদের সংক্রমণ ঘটায়, সেটা হচ্ছে, এবং এর ফলে আমাদের যেই সমস্যাটা হয়, ডিজিজটা হয়, ক্যান্সার হয়, সেটা হচ্ছে তোমার জরায়ুর মুখ বা সার্ভিক্স ক্যান্সার হয়, ঠিক আছে? আমাদের যে মেয়েদের জেনিটাল পার্ট থাকে জরায়ুর মুখে সার্ভিক্স বলা হয়, জরায়ুর মুখকে, ওই সার্ভিক্স ক্যান্সার হয় কিসের জন্য? এইচপিভির কারণে, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে, ঠিক আছে? রাইট, আমরা একটু চিত্র দেখি। সব শুধুমাত্র হচ্ছে পড়লে মনে থাকে না, কিছু কিছু ছবি দেখলে মনে থাকে, ঠিক আছে? চলো ছবি দেখি, ভয় পাইও না। ওকে, দেখো, এই দেখো, এটা হচ্ছে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আক্রমণের ফলে এরকম হয়। এর ফলে আমরা হচ্ছে ভ্যাকসিন দিই, ভ্যাকসিন দেওয়ার পরে হচ্ছে এই কয়েকদিন আগে তোমরা একটা ঘটনা শুনছো না, যে স্কুল কলেজে হচ্ছে তোমার জরায়ুমুখ ক্যান্সার রোধের জন্য হচ্ছে টিকা দেওয়ার ফলে অর্ধশতাধিক স্টুডেন্ট হসপিটালে ভর্তি, তাই না? শুনেছো কি না? এটাই সেই প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন, ঠিক আছে? এখন আমরা এখানে কিছু ডিজিজের নাম নিয়ে আসছি, আর এই ডিজিজগুলা কোন কোন ভাইরাসের দ্বারা হয় সেগুলো নিয়ে আসছি। সবাই একটু খেয়াল করবা, কারণ এগুলো অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু দেখো, মাইক্রোসেফালি, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোসেফালি কথার মানেটা কি আমাকে একটু বলতে পারবা? দেখো, মাইক্রো মানে হচ্ছে কি? ছোট। মাইক্রো মানে কি? ছোট। আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। সেফালি, সেফালি মানে হচ্ছে তোমার আমাদের ব্রেইনকে বোঝায়, মানে এখানে আমার হচ্ছে ব্রেইনের হচ্ছে সেফাল, এটা ব্রেনের পার্ট, ঠিক আছে? মানে ছোট মস্তিষ্ক। মস্তিষ্ক লিখলে তোমরা বুঝতে পারবা, মানে সেফালাস বলা হয়, ব্রেইনকে সেফালাস বলা হয়। তো ওখান থেকে সেফালি আসছে। তো মাথা যখন গঠনের আকারে মাথা ছোট হয়ে যায়, মাইক্রোসেফালি, তখন কি হয়? কোন ভাইরাসের আক্রমণে হয়? জিকা ভাইরাসের। আর যদি মেগালো হয়, যে মেগালোসেফালি মানে মাথা বড়, যেমন হাইড্রোসেফালাস, এই টার্মগুলো তোমরা হচ্ছে মনে রাখবা। হাইড্রোসেফালাস মানে হচ্ছে মাথাটা ফুলে বড় হয়ে গেছে, দেখবো অনেকের মাথা এত বড়, বাচ্চা একটার মাথা অনেক বড়, এটা হচ্ছে হাইড্রোসেফালাস, এটা হচ্ছে মাইক্রোসেফালি। এরপর আসো
এরপর আসো তোমার বার্ড ফ্লু, একটু আগে আমরা পড়েছিলাম যে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বার্ড ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। এরপর আছো এনোজেনিটাল ক্যান্সার, মানে জেনিটাল ক্যান্সার বলতে ওই জেনিটাল পার্ট, প্রজনন অঙ্গের ওই ক্যান্সারটা হচ্ছে তোমার প্যাপিলোমা ভাইরাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু এই বছর একটা ইনসিডেন্ট হয়েছে। এরপর আসো ডেঙ্গু, আমি একটু আগে বলেছিলাম, লিখে দিয়েছিলাম প্রথম স্লাইডে যে হচ্ছে ডেঙ্গু হচ্ছে তোমার ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস দ্বারা হচ্ছে তোমার সংক্রমিত হয়। জলাতঙ্ক, র্যাবিস ভাইরাস, বললাম না কুকুর কামড় দিলে র্যাবিস ভাইরাসটা আমাদের শরীরে যায়, ঠিক আছে। এরপর আসো হাম, রুবেলা বা রুবিওলা, রুবেলা, রুবেলা ভাইরাস, হাম। পিত জ্বর, পিত মানে হচ্ছে পিত কালার, ইয়েলো কালার, তাহলে ইয়েলো ফিভার, ইংলিশে বলা হয় ইয়েলো ফিভার, তার মানে হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস। সবাই ক্লিয়ার? আমাকে একটু বলো এই স্লাইডটা সবাই বুঝতে পারছো কিনা? অপরিণত মস্তিষ্ক, আচ্ছা অনেকে বলতেছে ভুয়া খবর, আমি শুনেছি এরকম হয়েছে অনেকের ক্ষেত্রে। ধরো ভ্যাকসিন তো তোমার প্রথম প্রথম যেমন করোনা ভ্যাকসিন দেওয়ার ফলে বডিতে একটু রিয়াকশন দেখা দিয়েছে, এটাকে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বলে অনেক ক্ষেত্রে। আর ভ্যাকসিনগুলো তো তোমার মেইনলি ভাইরাসগুলো দিয়েই নিষ্ক্রিয় অবস্থায় করে। আচ্ছা নেক্সট কোশ্চেন আসো, অনেক সুন্দর একটা হার্টের ছবি, তাই না? হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? সবাই একটু কমেন্ট করে বলো। দেখো হার্টটা কত সুন্দর, হার্ট বিট, তাই না? কি বলেছো? এইচভিপি এর ফুল মিনিং? এইচভিপি না, এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। প্যাপিলোমা মনে রাখলেই হবে যে প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে তোমার জরায়ুর মুখ বা সার্ভিক্স ক্যান্সার হয়ে থাকে, ঠিক আছে। সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সার দাও দ্রুত, আরো অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? হার্ট। আমাদের বডির মধ্যে দেখো আমরা হার্টকে নিয়ে কত গবেষণা করি, আমাদের হৃদয়, ঠিক আছে, আমরা যে হার্ট বলি, মন বলি, তাই না? সবাই একটু কমেন্ট করে বলো এই হার্ট কত কাজ করে, তাই না? শুধুমাত্র অক্সিজেন পাম্প করে না, হার্টের মধ্যে কতজনকে মানুষ জায়গা দেয়, তাই না? মনটাও পুরো বের করে দিয়ে দিতে চায় কারোর জন্য, যে আমার মনের মাঝখানে এ এ এ বিশেষ ধরনের অনৈচ্ছিক, ভেরি গুড, ওকে। সো দেখো কলিজার ভিতর, কলিজার হার্ট কিন্তু এক না, অনেকে বলে যে কলিজার ভিতর গাঁথিয়ে রেখুম তো আরে, মনে আছে? কলিজা মানে হচ্ছে তোমার যকৃৎ, লিভার, হার্ট মানে হচ্ছে তোমার হৃৎপিণ্ড, ঠিক আছে। অনেকে কলিজা বলো, কলিজা কিন্তু লিভার বোঝায়। এখন দেখো এটা হচ্ছে তোমার একটা হার্টের ছবি, ঠিক আছে। হার্টের কাজ একটাই, শুধু পাম্প করা, এছাড়া হার্টের কোনো কাজ নাই। হার্টের মধ্যে না আছে কোনো ফিলিং, না আছে কোনো ভালোবাসা, কোনো ক্ষোভ, কিচ্ছু নেই। ওগুলো হচ্ছে হরমোনের কাজ। হার্টের কাজ রক্ত আসলো পাম্প করব, রক্ত আসছে পাম্প করব, শেষ, ঠিক আছে। সো দেখো হার্ট কোন ধরনের পেশি দ্বারা গঠিত? হার্ট হচ্ছে তোমার বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। মানে অনৈচ্ছিক মানে কি? আমার ইচ্ছা ছাড়া আমি ওইটা করতে পারবো না। যেমন এই হাতটা, হাতে হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি আছে, মানে আমি চাইলে হাতটা নাড়াইতে পারতেছি, আবার চাইলে এরকম করতে পারতেছি, ঠিক আছে। বাট হার্টে আমি কি চাইলে বলবো এই হার্ট স্টপ হয়ে যাও, আমার কথা শুনবে? তাহলে এটা অনৈচ্ছিক পেশি, মানে আমি কোনো জোর করতে পারবো না, ঠিক আছে। আর যখন স্টপ হয়ে যাবে নিজের থেকে তখন আমি স্টপ, ঠিক আছে। ওকে নেক্সট আসো, হার্টের কিছু বেসিক ইনফরমেশন তোমাদেরকে জানা লাগবে। প্রথমত কলিজা, লিভার খালি দুকবুক করে। আচ্ছা দেখো হার্ট, দেখছো আমরা যে পরিমাণ গরুর গোস্ত খাই, মানে আমরা যে পরিমাণ হচ্ছে প্রোটিন খাই, গরুর গোস্ত বলতে আমরা যে পরিমাণ প্রোটিন, মাছ মাংস ধুমায়া মাটন খাই, বাফেটে যাই, খাওয়ার পরে সুন্দর মতো এই যে হার্টের চারপাশে দেখছো চর্বি, এই চর্বি আস্তে 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 জমা হয়, রক্ত নালীগুলোতে জমা হয়। আমরা তো মজা মজা করে খাচ্ছি, পরে তো আমাদের বডির অবস্থায় খারাপ করে দিব, তাই না? তো দেখো এই জন্য রিয়েল হার্ট তোমরা দেখছো অনেকে, মুরগির হার্ট দেখছো কিনা ছোট ছোট, এগুলো আমরা দেখি, বুঝছো? মুরগির হার্ট, কলিজা, লিভার বের করে করে এগুলো দেখি। আচ্ছা
আসো পড়াশোনায় ফিরে আসি। হার্টের কিছু বেসিক ইনফরমেশন আছে যেগুলো দেখায় অলরেডি এখানে দেওয়া আছে, আমি আবার একটু রিভিউ করে তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ, মানে 4টা চেম্বার, উপরে 2টা নিচে 2টা, ঠিক আছে। উপরে 2টাকে বলা হয় হচ্ছে কি অলিন্দ, নিচের 2টাকে বলা হয় নিলয়, ঠিক আছে। তাহলে ডান অলিন্দ, এটা যদি হয় ডান অলিন্দ, এটা আমি বাইরে থেকে দেখাচ্ছি, প্রস্থচ্ছেদ করলে ভিতরের অংশ দেখা যেত। দুই পাশে হচ্ছে অলিন্দ আর নিচের 2 পাশে হচ্ছে নিলয়। ডান অলিন্দ দেখো, ডান নিলয়, বাম নিলয় কই, এ পাশে হচ্ছে ডান ভেন্ট্রিকুলার, ওই দিক হচ্ছে বাম ভেন্ট্রিকুলার, ঠিক আছে। এখন আর কি কি পড়া লাগবে? এই মোটাটার নাম কি? সবচেয়ে মোটা তোমার ধমনী, মহাধমনী দিয়ে যে হচ্ছে বের হয়, এই মহাধমনীর নাম হচ্ছে অ্যাওর্টা। নাম কি? অ্যাওর্টা, আর্টারি থেকে অ্যাওর্টা। আর এই যে বাঁক, বাঁকটাকে বলা হয় কি? আর্চ। কোনো বাঁক থাকলে ওটা হচ্ছে আর্চ। তাহলে আর্চ অফ দ্য অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে এটা, এটা মহাধমনী, ঠিক আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এইদিকে একটা গেছে, এইদিকে ওই পাশে একটা গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পালমোনারি, যেহেতু হার্ট থেকে বের হইছে তাহলে নাম কি হবে? শিরা, থুকু, ধমনী। হার্টে ঢুকলে হচ্ছে তোমার শিরা, হার্ট থেকে বের হলে হচ্ছে ধমনী, এটা কখনো ভুলবা না, ঠিক আছে। জাস্ট আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়া আছে এইখান থেকে, যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কে পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কে পরিবহন করে? সবাই একটু কমেন্ট করে বলো তো, শিরা কোনটা করে আর ধমনী কোনটা করে? একটু কমেন্ট করে বলো। যাপু এটা শিরা করে, এটা হচ্ছে ধমনী করে। সবাই একটু কমেন্ট করো। একটু ফাস্ট করো। দেখো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে হচ্ছে ধমনী, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হচ্ছে শিরা। এক্সেপ্ট ও অক্সিজেন যুক্ত রক্ত এই দিক দিয়ে যে হচ্ছে তোমার বের হয়েছে, এই যে এই পাশে অক্সিজেন যুক্ত রক্ত আসে, এখান থেকে তোমার এখানে যায়, এখান থেকে তোমার হচ্ছে আউট অফ দ্য অ্যাওর্টা দিয়ে হচ্ছে তোমার বের হয় অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে, মনে থাকবে। আর এই পাশে হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত, ডান অলিন্দে আসবে, নিলয় আসবে, পাম্প করবে, তারপরে এই যে তোমার পালমোনারি ধমনী, ঠিক আছে, পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবহন হয়। তাহলে কি বললাম? যে শিরা ও একটাই শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। সকল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শুধুমাত্র পালমোনারি এই যে এখান থেকে যেটা বের হয়েছে ধমনী, এটা হচ্ছে তোমার ফুসফুসে যায়, এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত সকল ধমনী পরিবহন করে এক্সেপ্ট পালমোনারি শিরা। এই দুটো জিনিস মনে রাখতে পারলে একদম। এই দেখো অক্সিজেন যুক্ত রক্ত, এটা এখান দিয়ে একটা শিরা যে আছে, এই শিরা দিয়ে ঢুকছে 2 জোড়া। তাহলে শিরা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করার কথা, বাট এটা অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করেছে বিধায় এটা ব্যতিক্রম। তাহলে এটাই আসবে যে নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে? অপশনে দেখবা পালমোনারি শিরা দেওয়া আছে। এখন তোমরা বলবা আপু শিরা মানে তো অক্সিজেন যুক্ত না, শিরা মানে তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আমি কি বললাম? সকল শিরায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র ধমনী, পালমোনারি ধমনী আর পালমোনারি শিরার ক্ষেত্রে এক্সচেঞ্জ। কারণ কেন? কারণ পালমোনারি শিরা দিয়ে হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হার্টে আসে, আর পালমোনারি ধমনী যেটা এদিক থেকে গিয়েছে সেটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, হৃৎপিণ্ডের কোনটিকে পেসমেকার বলা হয়? সবাই একটু কমেন্ট করে বলো। রাইট,
আচ্ছা বুঝতে পারো নাই, দেখো। আচ্ছা আমি একটু মুছে দিই। হুম, কোথায় গেল? দেখো আমি বুঝতে পেরেছি, এখানে চিত্রটা হচ্ছে তোমার ওই প্রস্তুত ছেদে চিত্রটা আনেনি। দেখো ভালো করে বুঝো। দেখো এখানে বুঝাই, আমাদের হার্টে কয়টা চেম্বার বললাম? 4টা। ওকে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এই যে মহা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার ডান অলিন্দে আসছে, মানে অ্যাট্রিয়ামে আসছে। এরপরে যখন পাম্প করলো তখন নিলয়ে আসবে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দিক দিয়ে তোমার যাবে কোথায়? পালমোনারি ধমনির মাধ্যমে তোমার আমাদের যে দুইটা ফুসফুস আছে ফুসফুসে যাবে। যেহেতু হার্ট থেকে বের হইছে, তার মানে নাম কি হবে? পালমোনারি ধমনী। ঠিক আছে, এখন দেখো পালমোনারি ধমনী তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করতেছে, কিন্তু এই কথাটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে হচ্ছে সকল, দেখো সকল শিরা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, বাট এই পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে। এই পালমোনারি ধমনী আর শিরাটা ভিন্ন কেন বলো তো? হার্ট থেকে বের হইছে, তার মানে নাম ধমনী, যেহেতু ফুসফুসে গেছে নাম হয়েছে পালমোনারি ধমনী। ঠিক আছে, এটা কি যুক্ত রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এখন এই পাশেরটা দেখো, এই পাশে তোমার 2 জোড়া তোমার শিরা আছে। এই শিরাগুলো তোমার ফুসফুস থেকে আসছে, এই ফুসফুস থেকে আসছে 2 জোড়া, এখান থেকে 1 জোড়া, এখান থেকে 1 জোড়া। ঠিক আছে, এটা আমি অন্য কালি ইউজ করি তাহলে বুঝতে পারবা। গ্রিন, দেখো যেহেতু ফুসফুসে আসছে, ফুসফুস থেকে আসছে, কি রক্ত নিয়ে আসছে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। এই অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসছে। ঠিক আছে, যেহেতু আসছে নাম এটার কি? শিরা, পালমোনারি শিরা। এখানে আসছে, পাম্প করলো, এখানে আসছে। ঠিক আছে, এখান থেকে পাম্প করলো, যাবে কই? যাবে হচ্ছে তোমার মহাধমনির মাধ্যমে। এখানে যে আর্চ অফ দ্য অ্যাওর্টা আছে যেটা দেখাইলাম, এর মাধ্যমে সারা বডিতে তোমার অক্সিজেন যুক্ত রক্ত যাবে। তাহলে কি বললাম? এই যে পালমোনারি শিরাটা যে ঢুকলো, শিরাটা কি যুক্ত রক্ত বহন করে? অক্সিজেন। তাহলে সকল শিরায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে, শুধুমাত্র পালমোনারি শিরা বাদে। কারণ পালমোনারি শিরাটা হচ্ছে অক্সিজেন যুক্ত, আর পালমোনারি ধমনীটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, বুঝতে পারছো? রেড কালার ইউজ করেন? আচ্ছা, ভাবলাম রেড কালারের চোখে। এবার বুঝতে পারছো সবাই যে সকল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে কে? শিরা। সকল অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে কে? ধমনী। শুধুমাত্র শুধুমাত্র পালমোনারি পালমোনারি শিরা তোমার অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করবে। এই যে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা, শিরা মানে কি? ঢুকছে, হার্টে ঢুকছে। আর পালমোনারি ধমনী যেটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করার ফলে এই দিক দিয়ে চলে গেল, এই যে দুইটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা তোমার ফুসফুসে গেল, এই পাশ দিয়ে একটা ফুসফুসে গেল। এটা কি রক্তযুক্ত? কার্বন ডাইঅক্সাইড। তার মানে ধমনী হওয়া সত্ত্বেও সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আই থিঙ্ক এবার সবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে ডান। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে,
এই কোশ্চেনটার অ্যান্সার সবাই একটু দাও আমাকে কষ্ট করে। ওই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পালমোনারি শিরা আর পালমোনারি ধমনী সবাই কিন্তু ভুল করে। ভুল করে দেখে আমি আবার বুঝিয়ে দিলাম, কারণ এখন ভুল করো বাট পরীক্ষার হওয়া যাতে ভুল না হয়, ঠিক আছে? ওকে, দেখো পেসমেকার। পেসমেকার জিনিসটা কি জানো? পেসমেকার কোনটিকে বলা হয়? হৃৎপিণ্ডের পেসমেকার। হার্টকে সে নক করবে যে তুমি পাম্প হও, সে না বললে হার্ট পাম্প হবে না। তার মানে পেসমেকারটাও একদম ভাইটাল। মানে এসএ নোটটা, এসএ নোট মানে হচ্ছে তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোট। এসএ নোট তোমার ইলেকট্রিক্যাল পটেনশিয়াল মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায়। ওই সিগন্যালটা যখন হার্টে যায় তখন হচ্ছে সে পাম্প করা শুরু করে, লাভ ডাব লাভ ডাব, ঠিক আছে? এখন এসএনএ যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে? আর হার্ট বিট হবে না, মানে হার্ট পাম্প করবে না। এর ফলে কি হবে? হার্ট ফেল করবে, হার্ট ফেইলিওর হবে। বুঝতে পারছো সবাই? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোনটিকে? এসএ নোটকে, ঠিক আছে? এস এ নোট মানে সাইনোঅ্যাট্রিয়াল নোট। এই বছর এটা আসছে, এর পরের বছর এটা আসতে পারে, বা এর পরের বছর আসতে পারে যে কোনটিকে সংরক্ষিত বা রিজার্ভ, ইংলিশে লিখি রিজার্ভ পেসমেকার বলা হয়। সবাই একটু কমেন্ট করে বলো তো কোনটিকে সংরক্ষিত পেসমেকার বলা হয়, একটু ফাস্ট ঠিক বলো। কোনটিকে, রাইট, হ্যাঁ এসএন স্যান এসএ নোটকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। আর সংরক্ষিত মানে আল্লাহ তো নিশ্চয়ই আমাদের সৃষ্টিকর্তা ধরো একটা কাজ করতেছে না, এটার বিকল্প হিসেবে আরেকটা রাখছে, ঠিক আছে না? যেরকম তোমরা বিকল্প পদ্ধতি হিসেবে আরেকটা প্রিপারেশন রাখতেছো, তো এটা না হলে এটা করব, ওটা না হলে আরেকটা অপশন রাখি। ড্রেস ক্ষেত্রে এইটা পরবো না ওটা পরবো, তো এরকম হচ্ছে আরেকটা অপশন আছে যে কোনো কারণে যদি এসএ নোট কাজ করা বন্ধ করে দেয় তাহলে সংরক্ষিত হিসেবে আমাদের বডিতে আরেকটা পেসমেকার আছে, সেটা হচ্ছে এভি নোট বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। দেখো সবাই একটু খেয়াল করো, এই যে এটা আমাদের হার্ট, ঠিক আছে? এটা হচ্ছে সেই পেসমেকার আলাদা করে বসানো। মানে এটা হচ্ছে যাদের হার্টের এসএ নোট কাজ করে না তাদেরকে হচ্ছে হার্টে পেসমেকার বসানো হয়, ঠিক আছে? হার্ট যারা ফেল করে, যারা হার্ট ফেলিয়ার হয় তাদের ক্ষেত্রে এইরকম একটা মানে জেনারেট করা হয়। পেসমেকারটার কাজ কি? আমাদের যে বডিতে যে পেসমেকার আছে সেটা হচ্ছে এই যে ডান অলিন্দ আছে না, এখানে থাকে, এসএ নোটটা এখানে থাকে। এখান থেকে সেই মানে ইলেকট্রন পাঠায়, সিগন্যাল পাঠায় যে হার্ট পাম্প হোক। তখন সে কি করে, কোথায় পাঠায় বলো তো? এটার একটা হচ্ছে চক্র আছে, চক্রটা হচ্ছে তোমার লেখো সবাই, উদ্দীপনা মানে সংযোগী কলা কয় ধরনের? 4 ধরনের। প্রথমে হচ্ছে তোমার এসএ নোডের কাছে যাবে, ঠিক আছে? প্রথমে স্যানের কাছে যাবে। এই স্যান মানে এসএ নোড কি করবে? এই ইলেকট্রনটা এখানে এভি নোড থাকে, দুইটা অলিন্দ আর নিলয়ের মাঝখানে এভি নোড থাকে। ইলেকট্রনটা আস্তে আস্তে এখানে যখন এসে নক করবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে স্যানের পরে এভি নোডের কাছে যাবে। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে এভি নোডের কাছে যখন আসবে সে কি করবে? সে আবার এই উদ্দীপনাটা কোথায় পাঠাবে? বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজের কাছে পাঠাবে। বান্ডেল অফ হিজ থেকে কোথায় যাবে? পার্কিনজি, সবাই লেখো পার্কিনজি ফাইবার, ঠিক আছে? দেখো কাজ কিভাবে করে হার্ট, হার্ট পাম্প করে কিভাবে সেটা হচ্ছে প্রথমে এখানে যে আমাদের, আমি আবার লিখি তাহলে বুঝতে পারবা। ওকে,
এইখানে তোমার এসএ নোড থাকে, ঠিক আছে? এসএ নোডটা যখন ইলেকট্রনটা পাঠায়, উদ্দীপনাটা পাঠায়, এখানে একটা এবি নোড থাকে আমাদের। এবি নোডের কাছে যখন পাঠায়, এবি নোড তখন কি করে, বান্ডেল অফ হিচকে বলে যে উদ্দীপনা পাঠাও, হার্ট পাম্প হতে থাকবে। বান্ডেল অফ হিচ কি করে, এই যে আমাদের চারপাশে এগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার, ফাইবারকে যখন বলে উদ্দীপনা ইলেকট্রন পাঠানো হয়, তখন পুরোটা মিলে জেনারেট হয়ে পাম্প হওয়া শুরু করে। এবার বুঝতে পারছো? তাহলে যে মাথায় যে গোড়ায় আছে এসএ নোড, সে যদি পাম্প করা বন্ধ করে দেয় তাহলে কি পুরো হার্ট অচল, পাম্প হয় না। এজন্য এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। কোনো কারণে যদি এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, তখন এই যে এভি নোডটা আছে সংরক্ষিত পেসমেকার, ও কি করে, ও ওই এসএ নোডের মতো ইলেকট্রনটা বান্ডেল অফ হিচকে পাঠায়, ঠিক আছে? এই বান্ডেল অফ হিচ পার্কিনজি ফাইবারকে পাঠায়। এবার বুঝতে পারছো? ডান। তাহলে আমাদের জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট বা হৃৎপিণ্ডের সংযোগকারী কলা বা সংযোগী টিস্যু কয় ধরনের? দেখো 4 ধরনের, তোমাদের জন্য লিখে নিয়ে আসছি। একটা হচ্ছে এসএ নোড, একটা হচ্ছে এভি নোড, বান্ডেল অফ হিচ, পার্কিনজি ফাইবার। আশা করি আজকের পর থেকে আর কখনো পেসমেকার ভুল হবে না, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেনে আসি। দেখো, মানব দেহের কোথায় কাফার লেখা হয়েছে? কাফার কোষ থাকে। আচ্ছা দেখো, মানব দেহের কোথায় কাফার কোষ থাকে, ঠিক আছে? এখানে তোমার কাফার কোষ কোথায় থাকে? কাফার কোষ মানে কি? কাফার কোষ হচ্ছে একটা তোমার ম্যাক্রোফেজ। লালা গ্রন্থি, কলমে কাজ করতেছে না। অগ্নাশয়, যকৃৎ নাকি আন্তরিক গ্রন্থি? অ্যান্সার হবে হচ্ছে যকৃৎ। কেন? চলো আমরা একটু সামনে দেখি। এবার আসো, যকৃৎ। যকৃতের মধ্যে কি আছে? ডান, বাম, কোয়াড্রেট, কডেট, 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে কি গঠিত? যকৃৎ গঠিত, ঠিক আছে? এবার আসো, হ্যাঁ ক্লাস আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপরে কিন্তু এক্সাম হবে। আর তোমরা সবাই হচ্ছে সুন্দর করে নোট করবে আমার বিশ্বাস। আর দেখো কত সুন্দর একটা হচ্ছে যকৃতের ছবি আছে। কিভাবে দেখো, এই যে তোমার 2টা লোব, তার মানে কি ডান অংশ, বাম অংশ, আর এদিকে আরেকটা আছে কডেট, ঠিক আছে? তার মানে 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। এরপর আসো যকৃতের ওজন। যকৃৎ কত পার্সেন্ট দেহের? 3 থেকে 5% হচ্ছে ওজন যকৃতের, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা আসো, প্রাপ্তবয়স্ক পুরুষে 1.4 থেকে 1.8 কেজি হচ্ছে তোমার যকৃতের ওয়েট, ঠিক আছে? বুঝতে পারছো? প্রাপ্তবয়স্ক নারীতে হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি। আচ্ছা সবাই একটু পড়াশোনায় মনোযোগ দিই। আমাদের যে কলিজা, ঠিক আছে, এই যে কলিজাটা, সেটা হচ্ছে তুমি জানো আমাদের যে কলিজা তোমার ট্রান্সপ্লান্ট করা যায়। মানে তোমার কলিজা তুমি যদি পুরোটাও কেটে ফেলো, একটু যদি রাখো, একটু থেকে পুরোটা কলিজা আবার হয়ে যাবে, জানো? এই লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু করা যায়। মানে তুমি অর্ধেক বলো, 70% বলো, 80% কলিজাই হচ্ছে দেওয়া যায়, ট্রান্সপ্লান্ট করা যায়। এটা কিন্তু অনেকে দেয়। আমাদের মেইনে জানা লাগবে হচ্ছে কলিজার ওয়েট কত। প্রথমত কলিজা বলতেছি কেন, যকৃৎ, শুদ্ধ ভাষা বলবো। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। এটা প্রথম কোশ্চেন, এটা আসবেই। 2 নাম্বার কোশ্চেন আসতে পারে যে এটার ওয়েট কত, ঠিক আছে, বা কত পার্সেন্ট বা ওয়েট কত। 3 নাম্বার আসতে পারে গ্লিসন্স ক্যাপসুল দ্বারা, পর্দা দ্বারা আবৃত, ঠিক আছে? আর 4 নাম্বার কোশ্চেন আসতে পারে রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃত সঞ্চিত পলিস্যাকারাইড এর নাম কি? গ্লাইকোজেন। এই 4টা ইনফরমেশন আমরা ভালো করে মুখস্থ করব, মনে রাখবো। তাহলে যকৃতকে জৈব রাসায়ন ঘর বলা হয়, ওটাও হচ্ছে পড়তে হবে। আসো আমরা নেক্সট স্লাইডে দেখি। আর বেশি নাই, ঠিক আছে, আর 2-1টা আছে, সবাই একটু মনোযোগ দিই। ঘাসফড়িংয়ের রক্তের নাম কি? দেখো এখানে একটা সুন্দর ঘাসফড়িং দেওয়া আছে। আমরা ঘাসফড়িংকে কি বলি জানো? যে গ্রামে দেখবা ঝি 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 করে আওয়াজ করে, এই ঝিঝি পোকার নাম হচ্ছে তোমার ঘাসফড়িং, গ্রাস হপার, ঠিক আছে, শুদ্ধ ভাষা। এই দেখবা ঝিঝি পোকা এক দল বেঁধে এসে কৃষকের পুরা ক্ষেত খালি করে ফেলে খেয়ে, এই জন্য হচ্ছে এরা ক্ষতিকর।
ঠিক আছে, এখন রক্তের নাম কি বলতে পারবা কে কে? এখানে হচ্ছে হিমোসাইট আছে, অনেকে হিমোসাইট দিবা আমার শিওর, অনেকে হিমোসিরো লিখবা, অনেকে হিমোলিম্ফো লিখবা। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হিমোলিম্ফ। কেন বলো তো? চলো আমরা একটু দেখি, আসো। এখানে আমরা ঘাসফড়িংয়ের রক্ত নিয়ে কিছু কথা দেখব। সেটা হচ্ছে প্রথমত রক্তটা কেমন? বর্ণহীন। ঘাসফড়িংয়ের রক্ত বর্ণহীন কেন বলো তো? আমরা কি জানি রক্ত লাল কেন হয়? রক্ত লাল হয় হিমোগ্লোবিন থাকার কারণে। হিমোগ্লোবিন একটা শ্বাসসংযোগ। যেহেতু ঘাসফড়িংয়ের রক্তে কোনো হিমোগ্লোবিন নাই, তার মানে ঘাসফড়িংয়ের রক্তটা কি? বর্ণহীন। ক্লিয়ার? এবার বুঝতে পারছো? লজিক দিয়ে ভাববা। যেহেতু ঘাসফড়িংয়ের রক্তে হিমোগ্লোবিন নাই, তার মানে আরেকটা ইনফরমেশন, শ্বসনে কোনো ভূমিকা রাখে না। রাইট, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। এরপরে আসো, রক্তে 3 ধরনের রক্তকণিকা থাকে। রক্তকণিকাকে আমরা এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হিমোসাইট বলবো। সাইট মানে হচ্ছে সেল, আর হিমো মানে তো বুঝছোই রক্ত, যে হচ্ছে ঘাসফড়িংয়ের নাম। তো 3 ধরনের রক্তকণিকার নাম কি কি? প্রো হিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, বৃহৎ হিমোসাইট। ঠিক আছে, প্রো, ট্রানজিশনাল, বৃহৎ কোনটা কত পার্সেন্ট? 23% হচ্ছে তোমার প্রো হিমোসাইট থাকে, ট্রানজিশনাল হিমোসাইট হচ্ছে 68% থাকে, আর বৃহৎ হিমোসাইট হচ্ছে 9% থাকে। ঠিক আছে, এবার আসো কাজের ক্ষেত্রে। কাজগুলো কি কি? ডানা সঞ্চালন, খোলস মোচনে সাহায্য করে। ঠিক আছে, ঘাসফড়িংয়ের যে ডানা, এই ডানার সঞ্চালনে তোমার হিমোলিন কাজ করে। আর সবচেয়ে বড় হচ্ছে খোলস মোচনে। এই যে খোলস মোচন হয় না, সাপের খোলস মোচন হয় না, বা চিংড়ির খোলস আছে না, যেমন ঘাসফড়িংয়ের খোলস মোচন হয়, এটাতে সাহায্য করে কে? তোমার হিমোলিম্ফ। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে কি, সাইটোসিস মানে কি বলতো? ফ্যাগো মানে ভক্ষণ, মানে জীবাণুকে ভক্ষণ করে ফেলা, খেয়ে ফেলা। এই জীবাণুকে খেয়ে ফেলার প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে কে? তোমার ঘাসফড়িংয়ের রক্ত। এরপরে আসো মানে হিমোলিম্ফের কাজ, এগুলো হচ্ছে হিমোলিম্ফের কাজ। লিম্ফ মানে কি? লিম্ফ মানে হচ্ছে তোমার ব্লাড। ঠিক আছে, হিমোসাইট মানে সেল, রক্তকণিকা, এগুলো কিন্তু মনে রাখবা। আর হিমোসিল রক্ত গহ্বর। রক্ত তঞ্চন, তঞ্চন মানে কি? ক্লটিং, রক্ত জমার বাড়তে সাহায্য করে, ক্ষত নিরাময় সাহায্য করে। আই থিঙ্ক তোমরা এগুলো বুঝতে পারছো। ক্লিয়ার? এবার আসো নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে ওকে দেখো, স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? ঠিক আছে, কোন কোষে নিউক্লিয়াস থাকে না কে বলতে পারো আমাকে একটু ঝটফট বলো তো অ্যান্সার। দেখো, স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না, আমাকে দেখো, আমি অপশনগুলো দেখব। লোহিত রক্তকণিকা মানে কি? আরবিসি। শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি। ডিম্বাণু মানে তো ওভাম। যকৃৎ কোষ মানে হেপাটোসাইট। ঠিক আছে, যকৃৎ কোষ মানে কি? হেপাটোসাইট। আমি বলছিলাম না প্রথমে হেপাটো, হেপা কথার মানে হচ্ছে যকৃৎ। এখন এটার অ্যান্সার কি হবে সবাই বলো তো? অ্যান্সার হবে এ। কেন হবে? লোহিত রক্তকণিকা আরবিসি, আরবিসি নিউক্লিয়াস বিহীন। ব্যাস, এবার আসো আমরা আরবিসি সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। দেখো, এই হচ্ছে আমাদের রক্তনালী। রক্তনালীর ভিতরে, ব্লাডের ভিতরে তোমার লাল রক্ত কেন বলো তো? মাত্র বলেছিলাম রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিনের জন্য। দেখো আমি লাল কালি দিয়ে লিখতেছি, হিমোগ্লোবিন। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? দেখো, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়। ঠিক আছে, তো এই যে আমাদের হিমোগ্লোবিনটা কোথায় থাকে মেইনলি? হিমোগ্লোবিনটা থাকে হচ্ছে তোমার আরবিসি। এই যে গোল গোল দ্বি অবতল, এই যে এরকম করে দ্বি অবতল, মানে এ পাশেও অবতল এ পাশেও অবতল, চামচ যেরকম হচ্ছে নিচু এরকম। তো আরবিসি, ধরো এটা একটা আরবিসি আঁকলাম আমি, এই আরবিসির উপরে 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 তোমার হিমোগ্লোবিন থাকে। তার মানে একটা মানুষের যদি হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়, তার মানে তার কি কম বলতো? রক্ত শূন্যতা কেন দেখা দিবে? রক্তের শূন্যতা দেখা দেয় হচ্ছে রক্তের 99% হচ্ছে তোমার তোমার আরবিসি মানে লোহিত রক্তকণিকা।
এখন লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম হয় তাহলে তার মানে কি আলটিমেটলি তার রক্তের পরিমাণও কম, তার মানে রক্ত শূন্যতা, তার মানে অ্যানিমিয়া। এবার বুঝতে পারছো টার্মগুলো সব একসাথে। আচ্ছা, কোনটার অভাবে কি হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আগে তোমরা একটু মনে রাখো যে হচ্ছে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়। এছাড়া রক্ত হচ্ছে তোমার বললাম এই যে এগুলো তো তোমরা জানোই। এটা হচ্ছে তোমার কিছু সংখ্যা যে হচ্ছে ভ্রূণ দেহে, ভ্রূণ অবস্থায় মানে ফিটাস অবস্থায় তোমার কত থেকে কত লাখ আরবিসি থাকে, একজন পূর্ণবয়স্ক পুরুষে কতটুকু হচ্ছে তোমার আরবিসি থাকে, একজন পূর্ণবয়স্ক স্ত্রী দেহে কত লাখ তোমার আরবিসি থাকে। এটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। ভ্রূণ দেহে হচ্ছে ৮০ থেকে ৯০ লক্ষ, শিশুর দেহে হচ্ছে ৬০ থেকে ৭০ লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষে হচ্ছে ৫০ থেকে ৫৪ লক্ষ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে হচ্ছে ৪৪ থেকে ৪৯ লক্ষ। সবাই ক্লিয়ার? এই সংখ্যাগুলো তোমরা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করবা। কেন করবা? কারণ আসতে পারে। ঠিক আছে, রক্ত রিলেটেড কোনো কোশ্চেন বাদ রাখবা না, রক্ত থেকে এবার আসবেই, লিখে রাখো। তাহলে আমি কতগুলো বললাম প্রথম থেকে? ওই ভাইরাস জনিত থেকে একটা আসবে, রক্ত থেকে একটা আসবে, হার্ট থেকে একটা আসবে। তোমাদের কোশ্চেন তো সব আমি আউট করে দিলাম, কোশ্চেন তো সব তো বলেই দিলাম, তাই না? তোমাদের তো কোনো ভয়ের কোনো কারণই নাই। এবার আসো, জবা ফুলে কোন ধরনের অমর, আমি কিন্তু একটা কোশ্চেন পড়াচ্ছি না, একটা থেকে তোমার 10টা কোশ্চেন পড়াচ্ছি। মানে এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তুমি যাতে হচ্ছে ফেস করতে পারো, বুঝতে পারো। এখন দেখো, জবা ফুলে কোন ধরনের অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন দেখা যায়? অমরা বিন্যাস, এই যে অমরা বিন্যাস কোন ধরনের হচ্ছে দেখা যায়, এটা হচ্ছে চিত্র আকারে বুঝতে পারবা। সেটা হচ্ছে অক্ষীয় বা এক্সাইট। এখন জবা ফুল রিলেটেড কিছু হচ্ছে আমরা দেখব অমরা বিন্যাস কত ধরনের হয়। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু সবাই বলতে পারবা যে হচ্ছে, আচ্ছা দুই একটা করে উদাহরণ দিয়ে দিই। ঠিক আছে, এগুলোরও মনে রাখার ট্রিক্স আছে, যখন আমরা বিস্তারিত পড়বো তখন আবার হচ্ছে আলোচনা করব। এখন দেখো, মার্জিনাল, মার্জিনাল এর উদাহরণ কি কি আছে? শিম, আমরা সবাই শিম খাই না? সিম, মটর, অপরাজিতা, ওর এত কিছু পড়া লাগবে না। এরপর বলো তো প্যারাইটাল কি কি? লাউ, শশা, দুইটা করে পড়লে এনাফ। এই দেখো এক্সাইল মানে অক্ষীয়, অক্ষীয়টা কি পড়লাম মাত্র? জবা, জবাটাই লিখো। তারপর ধান, ধানটা কি? মূলীয়। ঠিক আছে, আর কেউ কিছু হচ্ছে দেখো তো, এই যে বেসাল মানে হচ্ছে মূলীয়, মূলীয়র মধ্যে কি আছে? সূর্যমুখী, ধান, লিখতে পারো। ঠিক আছে, এগুলো বইতে অহরহ আছে। তারপরে হচ্ছে তোমার এপিকাল, এপিকাল মানে কি? এপিকাল মানে হচ্ছে তোমার শীর্ষক। এখন শীর্ষক কোনগুলা? শীর্ষক হচ্ছে তোমার ধনিয়া, লাল পাতা, এগুলো অনেক আছে। ঠিক আছে, আর কোনোটা বাকি আছে? ফ্রি সেন্টাল, ফ্রি সেন্টাল হচ্ছে তোমার তুতে। দুই একটা করে মনে রাখলে এনাফ। ঠিক আছে, দেখে তোমরা কিছু, হ্যাঁ ভেরি গুড। ও সুপারফিশিয়াল বাকি আছে, এটা শাপলা, মানে যেগুলো কমন, আরো আছে অনেকগুলো। তাহলে একটা একটা মনে রাখো যে জবা, যেহেতু চ্যাপ্টারে জবা আছে, এক্সাইল বা হচ্ছে অক্ষীয়, থান বেসাল বা মূলীয়, ফ্রি সেন্টাল তুতে, মানে দুইটা করে অ্যাটলিস্ট মনে রাখতে হবে তোমাদের। নার্সিং এর জন্য বেশি পড়া লাগে না, বাট পড়লে তোমার জন্য ভালো। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আসি। ডান। ও একটা স্লাইড বেশি চলে গেছে, আর বেশি নাই, শেষ। দেখো, মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর নাম কি? সবাই একটু কমেন্ট করে বলো, একটু তাড়াতাড়ি ফাস্টলি কমেন্ট করে বলো। আমি বুঝতে পারছি তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ছিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু তোমাদের সাথে আছি, সমস্যা নেই। ক্লাসের শেষটাও, শেষ যত সুন্দর হবে সব কিছু সুন্দর হবে আশা করি। ঠিক আছে, সো দেখো, মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর নাম কি? সেটা হচ্ছে তোমার স্পোরোজয়েট। ঠিক আছে, কেন স্পোরোজয়েট বলো তো? আচ্ছা, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? কে কে বলতে পারবা? ম্যালেরিয়া যে কামড় দেয় প্লাজমোডিয়াম ভিভাক্স, তাই না? এখন ম্যালেরিয়া যে হচ্ছে জীবাণুটা আসে,
ওটা একটা মশকি, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশকি। মশকির পেটের ভিতরে হচ্ছে তোমার দুইটা দশা হয়, একটা গ্যামিটিগনি, একটা হচ্ছে স্পোরোগনি, ঠিক আছে। ওই স্পোরোজয়েডটা তৈরি হওয়ার পরে সে কি করে, আমাদেরকে কামড় দেয়, মানে মানুষ মানে যে কোনো জীবকে কামড় দেয়। কামড় দেওয়ার ফলে কি হয় দেখো, যখন এই যে ওর পেটের ভিতরে কি অবস্থায় আছে, স্পোরোজয়েড মানে স্পোর হয়ে আছে। এটা অনেক বড় একটা চক্র, আমি ইন শর্টে বুঝাচ্ছি। যখন কামড় দিবে তখন কি হবে, মশাটা যখন কামড় দিবে, কামড় দেওয়ার পরে আমাদের কি হবে, হেপাটিক সাইজোগনি শুরু হবে, মানে আমাদের লিভারকে হচ্ছে আক্রমণ করবে। আরেকটা কি করবে, এরেথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, এরেথ্রোসাইটিক সাইজোগনি, দুইটা দশা করবে আমাদের মানব দেহে, আর মশকির দেহে দুইটা দশা, ঠিক আছে। তাহলে এবার বুঝতে পারছো। এরপর লিভারের ভিতর কি হয়, এই লিভারের ভিতর তোমার কিপ্টোজয়েড উৎপন্ন হয়, আরো অনেকগুলো দশা আছে। এরপর হচ্ছে এরেথ্রোসাইটিকের মধ্যে হচ্ছে প্রি এরেথ্রোসাইটিক সাইজোগনি হয়, তারপরে এক্সো এরেথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে ট্রফোজয়েড, অ্যামিবয়েড, ট্রফোজয়েড, এগুলো অনেক ধাপ আছে, ঠিক আছে। অত ডিটেলস আমরা না যাই, তাহলে আমরা ওই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছি। এবার আসো, নিচের কোনটিতে, আচ্ছা নিচের কোনটিতে রক্তনালী অনুপস্থিত থাকে, মানে হচ্ছে রক্তনালী নাই, আমরা সবাই জানি, ঠিক আছে। বলো তো কোনটা, অ্যান্সার বলো তো। হ্যাঁ, যকৃৎকে, বেডি মানুষ, আচ্ছা বেডি মশা, দেখছো বেডিদের তোমরা হচ্ছে দাম দাও না, দেখছো একটা বেডি মশাই তোমাদের কামড় দিয়ে কি অবস্থা করে, লিভার সিরোসিস করে। আচ্ছা অনেক, ঠিক আছে, রেকর্ড থাকবে, সমস্যা নাই। আচ্ছা আমরা সবাই ক্লাসে মনোযোগ দিই। দেখো এটার অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে বলো, দ্রুত দ্রুত। নিচের কোনটিতে রক্তনালী অনুপস্থিত, অ্যান্সার হবে হচ্ছে তোমার স্নায়ুকলা। অ্যান্সার কি হবে, সবাই দেখো, সমস্যা নেই। আচ্ছা স্নায়ুকলা মানে কি, স্নায়ুকলা হচ্ছে তোমার নার্ভ। আমাদের যে হচ্ছে নার্ভ আছে না, কয়টা নার্ভ আছে দেখো তো, এই যে ভালো করে দেখো, মস্তিষ্ক থেকে হচ্ছে যে এই যে স্পাইনাল কর্ড, এখানে কিন্তু কোনো তোমার রক্তনালী নাই, স্পাইন থেকে হচ্ছে তোমার বিভিন্ন রকমের নার্ভ বের হয়েছে। দুই রকমের আমাদের নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা পেরিফেরাল। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, পেরিফেরাল মানে কি চারপাশে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এতটুকু, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম উপাঙ্গীয়, বুঝছো। হাত পায়ে, এই যে হাতে একটা চিমটি কাটলে উফ, এই যে ফিল করতে পারতেছে যে কেন, ওই যে নার্ভে লাগছে, নার্ভটা আমাদের মাথায় হচ্ছে উদ্দীপনা দিয়েছে যে আমার এখানে একটা চিমটি কাটা হয়েছে, বুঝতে পারছো, এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের কাজ। চলো নেক্সট কোশ্চেনে যাই, এগুলো ইজি কোশ্চেন, বেশি কিছু এখান থেকে পড়া লাগবে না। এবার আসো থাইলাকয়েড। থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন কোষ, উদ্ভিদ কোষের কোন কোষে থাকে। থাইলাকয়েড জিনিসটা কি আপু, থাইলাকয়েড কোথায় থাকে। ফারজানা, ইয়াসমিন, শিফা 2 ঘন্টা ধরে ক্লাস করতেছো, ভাবা যায় তোমাদের এখন ফিল হচ্ছে শেষ প্রায়, আজকের এটা লাস্ট কোশ্চেন। তোমরা সবাই হচ্ছে এতক্ষণ ধৈর্য নিয়ে হচ্ছে মনোযোগে ছিলা, লাস্ট কোশ্চেনের অ্যান্সার দাও। অ্যান্সার দিতে গেলে আটকে যায়, ও আচ্ছা শেষ। এটার অ্যান্সার হচ্ছে তোমার প্লাস্টিক। এতগুলো কোশ্চেন কেন নিয়ে আসলাম বলো তো, কারণ হচ্ছে এখানে 2 বছরের কোশ্চেন আছে, 1 বছর না, 1 বছরের কোশ্চেন হলে এতক্ষণে শেষ হয়ে যেত। 2 বছরের কোশ্চেন কেন আনলাম, যাতে তোমরা বুঝতে পারো, বেশি বেশি জানতে পারো। দেখো কতগুলো কোশ্চেন তোমাদের পড়া হয়ে গেল। লাস্ট স্লাইড দেখো আজকে, সেটা হচ্ছে যে আমাদের বডিতে কয় ধরনের, আমাদের বডিতে তো প্লাস্টিক নেই, মানে উদ্ভিদ কোষে তোমার কি রকমের প্লাস্টিক থাকে দেখো, এখানে অনেক রকমের প্লাস্টিক, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট, এটা সবুজ কালার হবে, ঠিক আছে, কালার করে নিবা। তারপরে হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট, তারপরে হচ্ছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। এই যে প্লাস্টিড, এটা উদ্ভিদ অঙ্গাণুর মধ্যে সর্ববৃহৎ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। প্লাস্টিড কে আবিষ্কার করেন, এগুলো একটু পড়বা। প্লাস্টিড কয় ধরনের, এগুলো একটু পড়বা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এটাই লাস্ট ক্লাস, ইয়েস, ওকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা সবাই হচ্ছে আগামী কালকের জন্য হচ্ছে অবশ্যই প্রিপেয়ার থাকবো, ঠিক আছে।
আপু আপনারা কোর্স কবে আনবেন? এখন বলা যাবে না, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আর আজকের ক্লাস পুরোটো ধৈর্য ধরে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখতে চাই কারা হচ্ছে আম, সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমরা হচ্ছে নোটগুলো তৈরি করে আমাদেরকে মানে সেন্ড করো। আমরা ইনশাল্লাহ এখনই হচ্ছে অ্যাপ্রুভ করে দিব এবং এর মধ্য থেকে বাছাইকৃতদের অবশ্যই আমরা পুরস্কৃত করব। এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কোর্স আউটলেট নিয়ে আসতেছি এবং লস প্রজেক্ট নাম দেওয়া হয়েছে, তোমরা কল্পনা করতে পারবে না এই কোর্সের ব্যাপারে, কোর্স ফি ব্যাপারে। সো তোমরা অধীর আগ্রহ নিয়েছিলে এতদিন যে বন্দি পাঠশালা নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে অবশ্যই আমাদের যে হচ্ছে লাইভ লঞ্চিং হবে সেটা অবশ্যই ঘোষণা করা হবে। আশা করি সবাই হচ্ছে আমাদের সাথে থাকবা এবং আজকের ক্লাসটা রিভিউ সবাই দিবা। আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু আপুকে জানাবা, ঠিক আছে? যাতে আপু আরো সুন্দর করে, আরো চেষ্টা করে, আরো ভালো করে কিভাবে সুস্থভাবে হচ্ছে আমরা ক্লাস সম্পন্ন করতে পারি, ঠিক আছে? আমার তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগে এবং তোমাদের জন্যই সর্বোচ্চ চেষ্টা করি, বুঝছো? আপু স্টুডেন্ট, আপু নার্সিং স্টুডেন্ট, আপু নার্সিং কলেজের সবচেয়ে টপ নার্সিং কলেজ ঢাকা নার্সিং কলেজ থেকে পড়ি। এবং তোমরা যারা আমার সাথে অ্যাড আছো তারা দেখেছো অলরেডি আমাদের কিন্তু ট্যুর হয়েছে। আমরা গত পরশুদিন ট্যুর থেকে এসেছিলাম, কালকে এসে একটু অনেক মজা করেছি, বিশ্বাস করো। রাঙামাটি গিয়েছিলাম। এই যে ট্যুরগুলো হয় অনেক মজা হয়, সিনিয়র জুনিয়র তারপরে ম্যাম টিচার সবার সাথে অনেক মজা হয়। তো আমি আশা করি তোমাদের থেকেই হচ্ছে আমার কিছু জুনিয়র আসবা, সবাই আসো ইনশাল্লাহ, দোয়া করি, ঠিক আছে? সবাই আসো, একসাথে মজা করব। অলরেডি আমার স্টুডেন্টরাই আমার জুনিয়র হয়ে আমার কলেজে আসছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। আমি চেষ্টা করব তোমরাও যাতে হচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে, এখানে যারা সেকেন্ড টাইমার আছো, থার্ড টাইমার আছো, ফার্স্ট টাইমার আছো, সবার উদ্দেশ্যে বলতেছি, মানে তুমি যদি ভাবো যে প্যারা তাহলেই প্যারা, আর যদি তুমি যদি ভাবো যে এটা আসলে অনেক ইজি, আসলে অনেক মজার, তাহলে মজার। এটা টোটালি আপস টু ইউ, ঠিক আছে? লাইফে তিনটা জিনিস সবসময় মনে রাখবা, হয় সেটা তোমাকে কিছু শিখাবে, একটা নতুন কিছু আসলে হয় তুমি শিখবা, নাইলে মানে তুমি কিছু জানবা, ঠিক আছে? হারবা না, লাইফে হারা বলতে কোনো অপশন নাই, ঠিক আছে? ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর খুবই দ্রুত, খুবই অল্প সময়ের মধ্যে, এটা 24 ঘন্টার সময়ও কম, এর মধ্যে তোমাদের প্রিমিয়াম লাইভ আমাদের যে লঞ্চিং আছে লস প্রজেক্টের, ওটা নিয়ে তোমাদের সাথে হচ্ছে আলোচনা করা হবে। আবারও দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এত সুন্দর আমার সাথে হচ্ছে কমিউনিকেশন করার জন্য। সবার জন্য অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।